এই যারা বলতেছে সাউন্ড দাও নাই। আচ্ছা, এখন শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবো সবাই। আচ্ছা, এখন সাউন্ড ক্লিয়ার। ওকে 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 ওকে। ওহ, আচ্ছা, সব ক্লিয়ার। ওকে, তাহলে যেহেতু আমাদের সবকিছু ক্লিয়ার, সেহেতু আমরা আমাদের ক্লাসটা শুরু করব। কিন্তু ক্লাস শুরু করার আগে সবাই খাতা কলম বের করব, কারণ প্রথম আলোচনার শুরুতেই আমাদের বেসিক নিয়ে আলোচনা করব আমরা। আর বেসিক আলোচনাগুলো শেষ হইলেই আমরা চলে যাব আমাদের টপিক ভিত্তিক আলোচনায়। বলেন আজকে টপিক কি ছিল আমাদের? হ্যাঁ, আমাদের জ্যামিতির লেকচার 1 ছিল, তাই না? সবাই হেডিং দেয় একটু। রেখা, রেখাংশ, রশ্মি এবং কোণ, এই টপিক গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। রেখা নিয়ে আলোচনা করব, রেখাংশ নিয়ে আলোচনা করব, রশ্মি নিয়ে আলোচনা করব এবং কোণ নিয়ে আলোচনা করব। একটু সবাই হেডিং দিয়ে দেই। সবাই আমরা একটু হেডিং দিয়ে দিছি। হেডিং দেওয়ার পর একদম শুরু থেকে আমরা আলোচনা শুরু করে দেই। দেখেন, জ্যামিতি, আমরা যদি জ্যামিতির জ্যা থেকে চিন্তা করি, জ্যা শব্দের অর্থ কি? ভূমি। আর মিতি শব্দের অর্থ কি? পরিমাপ। তাইলে আমরা জ্যামিতির বা ভূমির পরিমাপকে আমরা কি বলবো? জ্যামিতি বলবো। ভূমির পরিমাপকে কি বলবো? জ্যামিতি বলবো। এবার মজার ব্যাপার হচ্ছে, আপনাকে প্রশ্ন করা হবে, সর্বপ্রথম জ্যামিতি আলোচনা করা হয় কোথায়? জ্যামিতি আলোচনা করা হয় কোথায়? সর্বপ্রথম জ্যামিতি আলোচনা করা হয় কোথায়? দেখেন, এই প্রশ্নটা বারবার আসে। সর্বপ্রথম জ্যামিতি আলোচনা করা হয় কোথায়? যারা জুমে করতেছেন, আমি দেখতে পাচ্ছি ফিরোজ ভাই, আলামিন ভাই, সেলিম মিয়া ভাই, যারাই আছেন না কেন সবাই খাতা একটু সাথে রাখেন এবং খাতায় প্রতিটা জিনিস নোট করবেন। কারণ ম্যাথের মজা হচ্ছে আপনি যত লিখতে পারবেন, যত লিখবেন পরীক্ষার হলে তত ভালো পারবেন। কিন্তু ম্যাথ ততই কম পারবেন যত কম প্র্যাকটিস করবেন। এখন আমি বলতেছি, আপনার জানা জিনিস ভেবে আপনি লিখতেছেন না, এই জানা জিনিসগুলো পরীক্ষার হলে ভুল করবেন। কিন্তু যা একবার লিখবেন পরীক্ষার হলে, ওই যে লিখছেন, অটোমেটেড অ্যান্সারে কলম আপনাকে নিয়ে যাবে। কথা বুঝতে পারছি? এই জন্য প্রতিটা জিনিস নোট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটার উত্তর হচ্ছে, যদি অপশনে মিশর থাকে তাহলে উত্তর হবে মিশর। কিন্তু মিশর যদি অপশনে না থাকে তাহলে উত্তর হবে গ্রিস। তাহলে উত্তর কি হবে? গ্রিস। কিন্তু মিশর গ্রিস দুটোই যদি অপশনে থাকে, প্রায়োরিটি কারে দিবেন বলেন? মিশরকে। প্রায়োরিটি কাকে দিবেন? মিশরকে। তাহলে আমরা বুঝতে পারলাম, আমাকে যদি প্রশ্ন করে সর্বপ্রথম জ্যামিতির আলোচনা শুরু করা হয় কোথায়, উত্তর হবে মিশর। কিন্তু মিশর অপশনে না থাকলে গ্রিস। কিন্তু মিশর গ্রিস দুইটাই থাকলে মিশর। ওকে, যাই হোক, কলিজার ভাই বোন, এবার আমরা কথা বলবো জ্যামিতির বিন্দু নিয়ে। কি নিয়ে? বিন্দু নিয়ে। আমাকে যদি বলা হয় যে বিন্দু আসলে কি, আমি বলবো যে বিন্দু, এই যে বিন্দু, এখন চোখ দিয়ে দেখলে বোঝা যাচ্ছে যে তার দৈর্ঘ্যও বোঝা যাচ্ছে না, প্রস্থও বোঝা যাচ্ছে না, উচ্চতাও বোঝা যাচ্ছে না, কিন্তু তার একটা নির্দিষ্ট অবস্থান আছে। ওই ফোঁটাটাই তার অবস্থান। ফোঁটাটাই তার কি? অবস্থান। তাইলে আমরা বলতে পারি এর 1 নম্বর বৈশিষ্ট্যে যে এর কি আছে? শুধুমাত্র, এর শুধুমাত্র অবস্থান রয়েছে। এর শুধুমাত্র অবস্থান আছে। কিন্তু আমরা যদি বলি 2 নম্বর বৈশিষ্ট্যে গিয়ে, এর কি নেই? এর, হ্যাঁ, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনোটি নেই।
কোনোটি নেই, কোনোটি নেই। তাহলে বিন্দুর কি নেই? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনোটাই নাই। কিন্তু কি আছে? শুধুমাত্র অবস্থান আছে, শুধুমাত্র অবস্থান আছে। ওকে, আচ্ছা। এবার দেখেন আস্তে আস্তে অনেক ব্যতিক্রমী ইনফরমেশন জানতে পারবেন। সারা জীবন যা মুখস্থ করছেন সব ভুল, সব কি ভুল। একটু পরে বুঝতে পারবেন যে কি ভুল শিখছেন আর কি শুদ্ধ শিখছেন। একটু পরে যখন কোশ্চেন দেবো, কোশ্চেনের উত্তর একটাও দিতে পারবেন না। সাধারণ বেসিক না জানার কারণে আমরা অনেক ইনফরমেটিভ কোশ্চেনগুলোর উত্তর আমরা জানি না বা বলতে পারি না, ভুল দিয়ে চলে আসি। এবং ভুল দিয়ে আসার পরেও আমরা বলি যে না আমি সঠিক দিয়েছি। আমি কি দিয়েছি? সঠিক দিয়েছি, আলটিমেটলি ভুল দিয়ে চলে আসছেন। তো আজকে অনেক ইনফরমেশন জানতে পারবেন। এটা ভাইবেন না যে জ্যামিতির প্রথম ক্লাস, বেসিক ক্লাস, এগুলো তো আমাদের জানা। জানার মধ্যেও কি আসবে? অজানা অনেক তথ্য আসবে, ব্যতিক্রমী অনেক তথ্য আসবে। একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, সাউন্ড কম। সাউন্ড তো কম হওয়ার কথা না। এই সাউন্ড কম নাকি একটু? সাউন্ড ঠিক আছে? তাইলে তোমাগো ভোল্টেজ কম। বুঝতে পারছো মনু? জুমেছে ফেসবুক ভালো। হ্যাঁ, এখন কেন, এখন কেন? কয়েকদিন আগে আমরা যখন ফেসবুকে ক্লাস নিতাম তখন নাকি আমরা ব্যাকডেটেড। হ্যাঁ, আর এখন জুমে ক্লাস নিয়ে জুম নাকি বলে বুঝে না অনেকেই। আস্তে আস্তে বুঝতে পারবেন জুমের ক্লাসের মজা আছে। একটু নিয়মিত ক্লাস করলে বুঝতে পারবেন। আচ্ছা, যাই হোক। এরপরে আমরা তিনটা জিনিস নিয়ে কথা বলবো। এই তিনটা জিনিসের পাশে ভি ভি আই দিয়ে রাখি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তিনটা জিনিস থেকে সবসময় কোশ্চেন আসে। প্রথমত আমরা কথা বলবো রেখা নিয়ে, এরপরে আমরা কথা বলবো রেখাংশ নিয়ে, এরপরে আমরা কথা বলবো রশ্মি নিয়ে। এই তিনটা জিনিস থেকে প্রচুর কোশ্চেন রিপিট হয়। তো একটু মনোযোগ দেই, দেখেন। এই তিনটা জিনিসে আমরা পরীক্ষার হলে গেলে রশ্মির বৈশিষ্ট্য রেখাংশে ঢুকাই, রেখাংশের বৈশিষ্ট্য রেখায় ঢুকাই, রেখার বৈশিষ্ট্য রশ্মিতে ঢুকাই। মানে লাউরে কদু বানাই, কদুরে আলু বানাই। তো এই কাজ করা যাবে? গেলে কি মার্ক দিবে আপনাকে? মার্ক দিবে না। তাহলে এটা মাথায় রাখতে হবে। এটা মনে রাখার কৌশলটা আমি আপনাকে বলি, দেখেন। মনে রাখবেন এই তিনটার মধ্য থেকে রেখাংশকে বলেন। রেখাংশকে যদি আপনি ভাঙেন তাহলে একটা রেখা পাচ্ছেন আর একটা কি পাচ্ছেন? অংশ পাচ্ছেন। কারণ রেখাংশ তার মানে একটা রেখার একটা নির্দিষ্ট অংশ নিলে তখন সেটাকে আমরা কি বলবো? রেখাংশ বলবো। আমরা কথার কথা বলি না, এই আমার জমির অংশ আমাকে দিয়ে দাও। অংশ মানে নির্দিষ্ট, অংশ মানেই কি নির্দিষ্ট। তো ব্যাপারটা ঠিক এরকম যে আমি যদি একটা রেখা আঁকি, এই রেখার মধ্যে যদি আমি একটা নির্দিষ্ট অংশ নেই, তখন এই নির্দিষ্ট অংশটাকে আমি কি বলবো? রেখাংশ বলবো। এখন যখন আমি নির্দিষ্ট অংশ নিলাম তখন কিন্তু আমরা এটাও বুঝতেছি যে দুই পাশে দুইটা কি পাইলাম? নির্দিষ্ট সীমানা পেয়ে গেলাম। নির্দিষ্ট কি পেয়ে গেলাম? এখন আপনি যদি আপনার বাবারে বলেন, বাবা তুমি আমার জমির অংশ দিয়ে দাও, বাবা কি বলবে? যে পৃথিবীর যত জমি আছে সব তোর। বাবা বলবে যে ওই যে ওটাতে আমার দলিল আছে, ওটার অর্ধেকটা তোর। তার মানে আপনাকে সীমানা দিয়ে দিবে, একটা নির্দিষ্ট অংশ দিয়ে দিবে, ওই অংশটাই আপনি কি করতে পারবেন? নিতে পারবেন, এর বাইরে নিতে পারবেন না। তা রেখাংশটাও সেম, যে এর একটা সীমানা থাকবে। এর কি থাকবে? নট এক পাশে, এর দুই পাশেই কি থাকবে? সীমানা থাকবে। তো এটার এক নাম্বার বৈশিষ্ট্য থেকে আমরা বুঝতে পারতেছি যেহেতু দুই পাশেই সীমানা, তাইলে এর প্রান্ত বিন্দু কয়টি বলেন? এর প্রান্ত বিন্দু দুইটি। এর প্রান্ত বিন্দু দুইটি। আর দুই নাম্বার বৈশিষ্ট্য কি বলেন?
সাউন্ড আছে, আমি কথা বলি নাই। আজানটা শেষ করতে দেন। اللهم رب هذه الدولة وسلم كلمات محمد الفاضل والطريقة في আচ্ছা, যাই হোক কলিজার ভাই বোন, একটু সামনে তাকাই। আপনারা অনেকে আমার কথা শুনতে পাচ্ছিলেন না, আসলে আজানের সময় কথা বলা ঠিক না। ক্লাস তো ক্লাসের জায়গায়, কারণ আজানের সময় ক্লাস না নেওয়াটাই উত্তম, কথা না বলাটাই ভালো। যাই হোক, আমরা আবার ফিরে আসছি। যারা জুমের ব্যবহারটা বুঝতেছেন না তাদেরকে আমি বলি, এটা 2-3 দিন ক্লাস করলে আপনি এটার ওপর পিএইচডি করে ফেলবেন। এই 2-3 দিন ক্লাস করতে হবে, এরপরে দেখবেন যে আপনি জুমের ওপর পিএইচডি করে ফেলছেন। এক, দুই নাম্বার হচ্ছে, জুমে যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসটা আমাদের এখানে রেকর্ড করা হচ্ছে। এই ক্লাসটা আবার কি করা হবে, আপলোড করে দেওয়া হবে। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে, ওই আপলোড ক্লাস থেকে আপনি আবার করে নিতে পারবেন। আর এই জুমের সুবিধাটা হচ্ছে, শেষের দিকে আমরা কি করতে পারবো, একে অপরের সাথে কথা বলতে পারবো। এবং আপনার কোনো প্রবলেম থাকলে সেটা আপনি আমাকে বলতে পারবেন, শেষের দিকে আলোচনা করা হবে। বুঝতে পারছি? তো জুমের ক্লাস ভালো, কিন্তু যারা ব্যাপারটা বুঝতেছেন না তাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এত কমেন্ট করবেন না, এত কমেন্ট করার কোনো দরকারই নেই। আপনি বোঝেন নাই শুধু বলবেন বুঝিনি, কিন্তু আদার্স এক্সেট্রা, আলগা পেশাল, আলগা পিরিত, এই কমেন্টে দেখানোর দরকার নেই। বা বাহিরের কোনো কথা এই কমেন্টে ডট 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 করে লেখার দরকার নেই। কথা কি বুঝাতে পারছি? ক্লাস রিলেটেড এর বাইরে কেউ যদি কথা বলেন,
তাহলে তাকে জুম থেকে আউট করে দিব। মাইন্ড ইট, অনলি ক্লাস রিলেটেড কথা হবে, এর বাইরে কোনো কথা বলবেন না। আর যারা আছেন সবাই খাতা কলম রেডি করেন। আচ্ছা, আমরা বললাম রেখাংশ, তাহলে একটা নির্দিষ্ট অংশ নিতে হবে, তাহলে তখন সেটাকে আমরা কি বলবো? রেখাংশ। তো রেখাংশের দুই পাশে দুইটা সীমানা থাকার কারণে এর প্রান্ত বিন্দু কয়টা হয়? দুইটা। আর এর দৈর্ঘ্যটা সসীম, কারণ নির্দিষ্ট। সসীম মানে কি? নির্দিষ্ট বা নির্দিষ্ট, যাই হোক। আর রেখার কথা যদি আমরা বলি, রেখার দুই পাশেই তীর ছাইন থাকার পেছনের রিজন হচ্ছে রেখাতেও প্রান্তবিন্দু ছিল, কিন্তু ওই প্রান্তবিন্দুটা চলমান। প্রান্তবিন্দুগুলো কি? চলমান। মানে এখানে যে প্রান্তবিন্দু একদম নাই এমনটা না, প্রান্তবিন্দু ছাড়া তো কোনো কোনো কিছু আঁকা সম্ভব না, সম্ভব, কিন্তু প্রান্তবিন্দুগুলো সব সময় কি? চলমান। যার কারণে এর স্পেসিফিকলি কোনো একটা নির্দিষ্ট প্রান্তবিন্দু কোথাও থাকে না, দুই পাশে এর প্রান্তবিন্দুগুলো চলমান থাকে। তা দুই পাশের প্রান্তবিন্দুগুলো চলমান থাকার কারণে দুই পাশে তীর ব্যবহার করা হয়। তার মানে এখান থেকে আমরা বুঝলাম এর কোনো প্রান্তবিন্দু নেই, এর কোনো প্রান্তবিন্দু নেই। এবং দুই পাশে তীর থাকার কারণে আনলিমিটেড চলতেই থাকবে, যেহেতু চলমান প্রান্তবিন্দু, তার মানে চলতেই থাকবে। তাহলে দৈর্ঘ্যটা কি হবে বলেন? অসীম বা অনির্দিষ্ট। অসীম বা অনির্দিষ্ট। আর 3 নম্বরে এসে যখন আপনি রশ্মির কথা বলবেন, এই রশ্মিকে মনে রাখবেন মিস্টার নাসির স্যার দিয়ে। কারে দিয়ে? নাসির স্যারের যে বৈশিষ্ট্য, এই রশ্মির বৈশিষ্ট্য সেম। কি রকম? মনে করেন নাসির স্যার এই যে বাসা থেকে বের হইলো, নাসির স্যারের এটা বাসা। নাসির স্যার বাসা থেকে বের হওয়ার পর নাসির স্যার বলতেছে যে আমি বিয়ে না করে আমার বউ চাই। বিয়ে না করে কি চাই? আচ্ছা, মনে করেন আপনি বিয়ে করেন নাই, বাসা থেকে বের হইলেন, যেখানে সুন্দরী মেয়ে দেখতেছেন, বলতেছেন তুমি কি আমার বউ? ও কি আপনার আস্ত রাখবে না জুতা মারবে? জুতাও মারতে পারে। কারণ বিয়ে না করে কেউ কি বইয়ের স্বীকৃতি দেয়? দেয় না। তো যাই হোক, এই যে নাসির স্যার বের হইলো, বের হওয়ার পর যেখানেই যায় বউ খুঁজে, কিন্তু বউ পায় না। বড় বড় বিল্ডিং দেখে, নিচে গিয়ে বলে যে বাড়ির মালিককে উমুক, আপনি কি আমার শ্বশুর? শ্বশুর হিসাবে কেউ স্বীকৃতি দিচ্ছে না। তা যাই হোক, নাসির স্যার বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে গেল, সিঙ্গাপুর থেকে ময়মনসিংহ, ও সরি, সিঙ্গাপুর থেকে তো ময়মনসিংহ না, হল্যান্ড, হল্যান্ডে গেল। হল্যান্ড থেকে যাই হোক ডট 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 পৃথিবী ঘুরে আসলো, কিন্তু কোথাও কেউ তাকে বউ হিসেবে স্বীকৃতি দিল না, কারণ বিয়ে ছাড়া বউ পাওয়া যায় না। তো এই যে নাসির স্যারের কিন্তু একটা বাসা ছিল, কিন্তু নাসির স্যার আবার প্রতিজ্ঞা করছে যে আমি বাসা থেকে বের হইছি, যতক্ষণ না পর্যন্ত বউ পাবো ততক্ষণ পর্যন্ত কি আমি বাসায় আর ফিরবো না। তাহলে নাসির স্যার সারা জীবন চলতেই থাকবে, কিন্তু বউ ওই চলতে চলতেই মরে যাবে। যাই হোক, তাহলে এই যে নাসির স্যারের যে বাসা, এই নাসির স্যারের বাসা হচ্ছে নাসির স্যারের একটা প্রান্তবিন্দু, কিন্তু নাসির স্যার যে উদ্দেশ্যে বের হয়েছে সেটা কি হবে না? সফল হবে? হবে না। তাহলে এখান থেকে 1 নম্বর বৈশিষ্ট্য আমরা বুঝতে পারতেছি নাসির স্যারের বাসা তার একটা প্রান্তবিন্দু। তাহলে এর প্রান্তবিন্দু কয়টি বলেন? এর প্রান্তবিন্দু হচ্ছে একটি। এর প্রান্তবিন্দু একটি। এর প্রান্তবিন্দু একটি। আর 2 নম্বর বৈশিষ্ট্য কি বলেন? এই যে নাসির স্যার যে উদ্দেশ্যে বের হয়েছে, ওই উদ্দেশ্যে যেহেতু সফল হবে না, সে সারা জীবন চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। তার মানে নাসির স্যারের এক পাশের প্রান্তবিন্দু সবসময় চলমান। এক পাশের প্রান্তবিন্দু সবসময়, তাই এক পাশের প্রান্তবিন্দু যেহেতু সবসময় চলমান, তার মানে এখানেও দৈর্ঘ্যটা কি হবে বলেন? এখানেও দৈর্ঘ্যটা হবে অসীম। দৈর্ঘ্যটা হবে অসীম বা অনির্দিষ্ট। অসীম বা অনির্দিষ্ট। ক্লিয়ার? মনে থাকবে, মনে থাকবে। তাহলে আমরা এই 3টা জিনিস থেকে আমাদের ম্যাক্সিমাম সময় প্রশ্ন আসে, রেখা, রেখাংশ, রশ্মি, এই 3টা জিনিস থেকে সব সময় আমাদের কোশ্চেন আসে। বুঝতে পারছি? ওকে, আমরা সবাই একটু ক্লাসের দিকে কনসার্ন করি। ক্লাসের টপিক নিয়ে আমরা কথা বলি, বাড়তি অন্যদিকে কথা বললে অন্য একজনের যেমন কনসার্ন আউট হয়, তেমন আপনি নিজে তো অলরেডি অমনোযোগী হয়ে ক্লাস করতেছেন, এটা বুঝাই যাচ্ছে যারা ক্লাসের বাইরে কমেন্ট করতেছেন। কথা কি বুঝতে পারছেন? এই যে একজন কমেন্ট করছে, স্যার এই ক্লাস কি রেকর্ড থাকবে? অবশ্যই রেকর্ড থাকবে। ক্লাস রেকর্ডের কথা তো আমরা শুরুতেই বলে দিছি। এই ক্লাসটা জুমে করতেছেন, জুমে করার পর আবার ওইটাই কোথায়? গ্রুপে আপলোড হয়ে যাবে। গ্রুপে কি হবে? আপলোড হয়ে যাবে, সমস্যা নেই। আজীবন রেকর্ড পাবেন ক্লাস, টেনশন নাই, একটু মনোযোগ দিয়ে ক্লাস করেন। আচ্ছা, তাইলে আমরা রেখা, রেখাংশ, রশ্মির মধ্যে কাকে আগে মনে রাখবো বলেন? রেখাংশ একটা অংশ। তাইলে একটা রেখার মধ্যে নির্দিষ্ট অংশ নিলে সেটা রেখাংশ। নির্দিষ্ট অংশ, নির্দিষ্ট দূরত্ব, এই জন্য দৈর্ঘ্য সসীম। নির্দিষ্ট দৈর্ঘ্য হওয়ার কারণে দুই পাশে দুইটা প্রান্তবিন্দু। কিন্তু রেখার ক্ষেত্রে কোনো প্রান্তবিন্দু, কিন্তু নাসির স্যারের ক্ষেত্রে প্রান্তবিন্দু একটা, তার বাসা, তার বাসা। ক্লিয়ার? কমপ্লিট? ওকে। এবার আমরা সবাই লিখবো, এবার আমরা সবাই লিখবো সমান্তরাল রেখা।
হেডিং দেই সবাই। আগেরটা কি লিখছি আমরা, লেখে নাও শেষ? আচ্ছা, এবার লেখেন সমান্তরাল রেখা। সবাই একটু নোট করব। সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা। এই সমান্তরাল রেখা আসলে জিনিসটা কি দেখেন, সমান্তরাল রেখা যখন আপনাকে বলবে তখন আপনাকে বুঝে নিতে হবে সমান্তরাল, তার মানে রেখা থাকবে দুইটা। রেখা থাকবে কয়টা? মনে করেন এটা একটা রেখা, এভাবে আরেকটা রেখা থাকলো, আবার নিচে এটা একটা রেখা, আবার নিচে সমান দূরত্ব বজায় রেখে আরেকটা রেখা থাকলো। বলেন এই দুটার মধ্যে কে সমান্তরাল রেখা? নিচেরটা। সমান্তরাল রেখার প্রথমেই সমান, এই সমান দ্বারা বোঝায় যে দুইটা রেখার মধ্যবর্তী অবস্থান সব সময় সমান হইতে হবে। মধ্যবর্তী অবস্থান বা মধ্যবর্তী দূরত্ব কি হইতে হবে? সব সময় সমান হইতে হবে। মনে করেন এটা 12 মিটার, তাহলে এখানেও কত মিটার হইতে হবে বলেন? 12 মিটার। তাহলে এটার বৈশিষ্ট্য শুধু একটাই। এটার বৈশিষ্ট্য কি বলেন? এটার বৈশিষ্ট্য হচ্ছে এদের মধ্যবর্তী, এদের মধ্যবর্তী দূরত্ব, এদের মধ্যবর্তী দূরত্ব সবসময় কি হবে? সব সময় সমান হবে, সব সময় সমান হবে। এই জন্য আমাকে প্রশ্ন করে যে দুটি ট্রেন পরস্পর পরস্পর থেকে সমান্তরালে চলমান থাকলে এই ট্রেন দুটি কয়বার সংঘর্ষে লিপ্ত হবে? জীবনেও সংঘর্ষে লিপ্ত হবে না। তাহলে এটা একটু লিখে নেই যে সমান্তরাল রেখা যখন আমাকে বলবে তখন আমরা বুঝে নিব যে দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব সবসময় কি হবে? সমান হবে। দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব সবসময় কি হবে? সমান হবে। ক্লিয়ার? ওকে, এবার একটু মনোযোগ দেই কলিজার ভাই, কলিজার বোন। প্রশ্ন বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাকে করবে। কি রকম? আপনাকে প্রশ্ন করবে দুটি ট্রেন, দুটি ট্রেন পরস্পর পরস্পর থেকে 10 কিলোমিটার দূরত্ব বোঝায় সমান্তরালে চলমান, সমান্তরালে চলমান। যদি ট্রেন দুটি কোনো কারণে সংঘর্ষে লিপ্ত হয় তবে ট্রেন দুটি কয়বার সংঘর্ষে লিপ্ত হবে? প্রশ্নের ভাষাই বুঝলেন না? আরে 10 কিলোমিটার বলার পর সমান্তরাল কথা উল্লেখ করছে। প্রশ্নের মধ্যে যতই আপনার বলুক সংঘর্ষে লিপ্ত হয়ে গেছে, জীবনও সম্ভব না। কারণ এই যে একটা ট্রেন যাচ্ছে, এই সমান দূরত্ব বজায় রেখে আবার আরেকটা ট্রেন যাচ্ছে, এদের সব সময় মধ্যবর্তী দূরত্ব কি হবে? সব জায়গায় সমান হবে। এরা জীবনও কোনোদিন সংঘর্ষে লিপ্ত হবে না। তাইলে প্রশ্নের মধ্যে ইনায় বানায় পেঁচায় অনেক কিছু ঢুকাইতে পারে, কিন্তু প্রশ্নের সমান্তরাল রেখা উল্লেখ আছে মানেই, সমান্তরাল কথাটা উল্লেখ আছে মানেই এরা জীবনেও কি হবে না? সংঘর্ষে লিপ্ত হবে না। কারণ সমান্তরাল রেখা মানে এদের মধ্যবর্তী দূরত্ব একটা নির্দিষ্ট, ওই নির্দিষ্ট দূরত্ব বোঝায় রেখে ওরা সারা জীবন চলতে থাকবে, সারা জীবন চলতে থাকবে। এরা কখনোই সংঘর্ষে লিপ্ত হওয়া সম্ভব বা কখনোই একজন আরেকজনকে স্পর্শ করা সম্ভব না। আবার দেখেন, যদি কোনো কারণে এরকম অবস্থান দেখেন, মনে করেন একটা ছোট আর একটা বড়, এরাও কিন্তু সমান্তরাল রেখা। এরাও কি সব সময় দুইটা সমান সমান রেখা হইতে হবে এমন না, কিন্তু দূরত্বটা সমান হইতে হবে, দূরত্বটা সমান হইতে হবে। যেমন আমরা ট্রাপিজিয়াম যখন আঁকি কি করি? আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে বলি না এক জোড়া বাহু সমান্তরাল। এই এক জোড়া বাহু কোনটা কোনটা? এই উপরেরটার নিচেরটা। কারণ এদের মধ্যবর্তী দূরত্ব এই এতটুকু জায়গার মধ্যে কি বলেন? সমান। এই জন্য এরাও পরস্পর কি সমান্তরাল। এক কথায় সমান্তরাল মানে সমান দূরত্ব, দুইজনের মধ্যবর্তী দূরত্বটা কি সমান 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 সমান। ওকে, তাহলে সমান্তরাল রেখা ব্যাপারটা বুঝতে পারলাম। আশা করে যাই এখানে আমাদের আর কোনো সমস্যা হবে না। আর বক্ররেখা মানে কি? এই যে এবড়ো তেবড়ো রেখাকে আমরা কি বলবো? বক্ররেখা। আচ্ছা, এবার আমরা সবাই হেডিং দেই কোণ। কি হেডিং দেব? কোণ। দেখেন এই কোণ, এই মোবাইল সাইলেন্ট করেন। কোণ। তো এই কোণের এখানে আমরা সাধারণ কোণগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে সবাই অবগত, সবাই জানি। তারপরে একটু টুকটাক করে ছোট ছোট শর্তগুলো একটু নোট করে নিব। নাম্বার ওয়ান, আমাকে যদি বলা হয় কোণ কাকে বলে, কোণ কাকে বলে, এই কোণের সংজ্ঞা দিতে গিয়েও আমাদের মাথা চুলকায়, আমরা মুখস্থ করি। একটু আগে আপনি পড়ে আসলেন রেখা, রেখাংশ, রশ্মি। পড়ছেন কিনা বলেন? আপনাকে এখন যদি আমি বলি ত্রিভুজের সংজ্ঞা বলেন, আপনি কি বলবেন? ত্রিভুজ কাকে বলে? মনে করেন আপনি প্রাইমারির পরীক্ষায় টিকছেন বা নিবন্ধনের পরীক্ষায় টিকছেন বা 10 থেকে 20 গ্রেডের পরীক্ষায় টিকছেন, আপনাকে আপনি ভাইভায় আসছেন, ভাইভাতে আপনাকে জিজ্ঞেস করলাম ত্রিভুজ কাকে বলে, কি বলবেন?
তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে? তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। কেন? কারণ এই যে বাহুর কথা যে বলি, বাহুর জেনুইন নাম কি, জ্যামিতিক নাম কি বলেন? জ্যামিতিক নাম হচ্ছে রেখাংশ। জ্যামিতিক নাম কি? রেখাংশ। কারণ একটা ত্রিভুজ আঁকার সময় আমরা নির্দিষ্ট তিনটা রেখাংশ ব্যবহার করি। নির্দিষ্ট তিনটা কি ব্যবহার করি? এই যে এটা একটা রেখাংশ, এই যে এটা একটা রেখাংশ, এই যে এটা একটা। তাহলে তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলবো? ত্রিভুজ বলবো। এটা হচ্ছে অথেন্টিক সংজ্ঞা। আবার আপনাকে যখন চতুর্ভুজের কথা বলবে, বলেন তাহলে চতুর্ভুজ কাকে বলে? চারটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? চতুর্ভুজ বলে। কারণ জ্যামিতিক ভাষায় যাকে আপনি বাহু বলতেছেন তার জেনুইন নাম হচ্ছে রেখাংশ। তার জেনুইন নাম রেখাংশ। এবার আপনাকে যখন আমি কোণের কথা বলতেছি, আপনি বলতেছেন স্যার দুইজন নাসির স্যারের যদি একটা প্রান্ত বিন্দু হয়। কারণ দুইটা রশ্মির যদি একটা প্রান্ত বিন্দু হয় তবে এদের মধ্যবর্তী অবস্থানকে কি বলবো আমরা? কোণ বলবো। কথা কি বুঝাইতে পারছি? সব সময় সংজ্ঞাগুলো রেখা, রেখাংশ, রশ্মি এই তিনটার উপর ভিত্তি করে দেওয়ার চেষ্টা করব। কারণ জ্যামিতিক এই তিনটা নামের উপর ভিত্তি করে জ্যামিতি নির্ভরশীল। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এখানে আমরা কোণের সংজ্ঞাটা তাহলে কিভাবে দিব বলেন? আমরা বলবো দুটি রশ্মির, দুটি রশ্মির একটি প্রান্তবিন্দু হলে, দুটি রশ্মির একটি প্রান্তবিন্দু হলে, প্রান্তবিন্দু হলে এদের মধ্যবর্তী অবস্থানকে, এদের এদের মধ্যবর্তী অবস্থানকে, মধ্যবর্তী অবস্থানকে কোণ বলে। অবস্থানকে কোণ বলে। মধ্যবর্তী অবস্থানকে কোণ বলে। সবাই একটু নোট করে নিব। তাহলে আমরা বুঝতে পারলাম, এই দেখেন এই যে দুটি রশ্মির প্রান্তবিন্দু কয়টা বলেন? একটা। এই দুটি রশ্মির প্রান্তবিন্দু একটা হলে এদের মধ্যবর্তী অবস্থানটাকে আমরা কি বলবো? কোণ বলবো। মধ্যবর্তী অবস্থানটাকে আমরা কি বলবো? কোণ বলবো। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? একটু লিখতে হবে, সবাই একটু নোট করবেন খাতার মধ্যে এগুলো। ওকে, লেখা শেষ? ওকে, এবার আমরা একটু পরবর্তী টার্মে যাই। পরবর্তী টার্মে দেখেন কোণের এখন প্রকারভেদে যদি আপনাকে যদি বলা হয়, বলেন তো ক্লাস 3 এর কোশ্চেন করলাম, ক্লাস 3 তে পড়ে আসছেন, বলেন কোণ কত প্রকার? কোণ কত প্রকার? মূলত কোণ 3 প্রকার। কত প্রকার? যদি আপনাকে কোণের প্রকারভেদ বলে যে মূলত কোণ কত প্রকার, সাধারণত কোণ কত প্রকার, তাহলে উত্তর দিবেন 3 প্রকার। কত প্রকার? একটা সূক্ষ্ম কোণ, একটা স্থূল কোণ, আর একটা সমকোণ। এই তিনটাকে কোণ হিসাবে ধরা হয়। মানে প্রকারভেদের মানে ব্যতীতে বা সাধারণত বা হচ্ছে আপনাকে যদি বলা হয় মূলত কোণ কত প্রকার, তাহলে আপনি বলবেন 3 প্রকার। কিন্তু জেনুইনলি কোণ কি 3 প্রকার? কোণ অনেকগুলো না? এই কোণের মধ্যে একান্তর কোণ চলে আসবে, অনুরূপ কোণ চলে আসবে, বিপরীত কোণ চলে আসবে, হ্যাঁ, এরপরে কি পূরক কোণ চলে আসবে, সম্পূরক কোণ চলে আসবে, তাই না? এগুলো তো কোণ। প্রবৃদ্ধ কোণ চলে আসবে, স্থূল কোণ চলে আসবে। তো যাই হোক, স্থূল কোণ তো এর মধ্যেই পড়ে। প্রবৃদ্ধ কোণ চলে আসবে, সরল কোণ চলে আসবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে মূলত যদি আপনাকে কখনো বলে তাহলে মূলত কোণ 3 প্রকার। মূলত কোণ 3 প্রকার। যাই হোক, এটা লেখার দরকার নাই, জাস্ট মনে রাখেন। এবার দেখেন আমরা যদি সূক্ষ্ম কোণ নিয়ে আলোচনা করি, এই সূক্ষ্ম কোণের আলোচনা এখানে করার কোনো কিছু নাই, জাস্ট আমরা বৈশিষ্ট্যটা লিখবো। আমরা জানি যে এখানে দুইটা রশ্মি একটা প্রান্ত বিন্দুতে মিলিত হবে, কিন্তু এর মধ্যে যে কোণটা তৈরি হবে এই কোণটার মান নিতান্তই 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 ডিগ্রি থেকে বড়। তাইলে এটার একটা শর্ত আছে। এই শর্তটা শুধু মনে রাখবো, এই থেটা এর মান 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, তখন তাকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ বলবো। তখন তাকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ বলবো। আর যখন আমি সমকোণের কথা বলবো, এই সমকোণ আমরা কাকে বলবো বলেন? যখন আমরা দেখব যে থেটা এর মান, শর্ত হচ্ছে এই থেটা এর মান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? এখানে এমন কোন পার্সন আছেন যে সমকোণের অথেন্টিক সংজ্ঞাটা দিতে পারবেন? এনি পার্সন? সমকোণের কিন্তু একটা অথেন্টিক সংজ্ঞা আছে। বলেন তো সমকোণের উৎপত্তিটা কিভাবে হয়েছে বলেন? 90 ডিগ্রি কোণ হইলে তাকে সমকোণ বলে চাঁদা দিয়ে মেপে, ছোটবেলায় যেটা শিখছিলাম? না। দেখেন এটা বলি, লেখার দরকার নাই। মূলত সমকোণ আমরা যেটা শিখছি ওটাই। 90 ডিগ্রি কোণকে কি বলে? সমকোণ। বা যে কোণের মান 90 ডিগ্রি তাকে কি বলে? সমকোণ। সমস্যা নাই।
কিন্তু সমকোণটা বেসিক্যালি তৈরি হয়েছে এভাবে, আপনাকে বলা হবে, মানে যদি আপনাকে কখনো ভাই ভাই জিজ্ঞেস করে, করতেই পারে এরকম ট্রিকি কোশ্চেন গুলো করে যারা ম্যাথের টিচার হইতে যাবেন, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে ট্রিকি ট্রিকি কিছু কোশ্চেন করে বসবে। তো কোশ্চেনের প্যাটার্নটা ঠিক এরকম, আপনাকে বলবে এই সমকোণ কিভাবে উৎপন্ন হয়েছে বলেন তো। তখন আপনাকে বলতে হবে যে একটি রেখার ওপর যদি একটি রশ্মি অঙ্কন করা হয়, তবে রশ্মিদ্বয়ের মানে রশ্মির বিপরীত কোণ দ্বয়, বিপরীত কোণ দ্বয় যদি পরস্পর সমান হয় তবে তাকে সমকোণ বলে। বুঝেন নাই? একটা সরল রেখার ওপর কি আঁকছেন, একটা রশ্মি আঁকছেন, রশ্মির উভয় পাশের কোণ যদি পরস্পর কি হয়, সমান হয়, তবে তাকে কি বলে, সমকোণ বলে। যদি কম বেশি হয় জীবনও সমকোণ তৈরি, কিন্তু সমান হইলেই কি তৈরি হবে, সমকোণ তৈরি হবে। বেসিক্যালি এভাবে সমকোণটার উৎপত্তি হয়েছে। বুঝতে পারছি। পরে চাঁদা দিয়ে ভেবে দেখতেছে যে কোণটার মান কত ডিগ্রি, 90 ডিগ্রি, এই জন্য 90 ডিগ্রি কোণকে কি বলে, সমকোণ বলে। তাহলে শর্ত সাপেক্ষে থিটা ইকুয়াল 90 ডিগ্রি, শর্ত সাপেক্ষে থিটা ইকুয়াল কি 90 ডিগ্রি। এরপরে চলে আসি আমরা স্থূলকোণ। তো আমরা সবাই জানি যে স্থূলকোণ কি কোণ, যে কোণের মান কি হবে বলেন, 90 ডিগ্রি থেকে বড়। তাইলে এখানে শর্তটা হচ্ছে যে আমার 90 ডিগ্রি থেকে এই থেটা এর মান বড় হবে, 180 ডিগ্রি থেকে কি হবে, ছোট হবে। তখন তাকে আমি কি বলবো, স্থূলকোণ বলবো। এগুলো শুধু শর্তগুলো লেখেন, এগুলো আমরা সবাই জানি। সরল কোণ, দেখেন এই সরল কোণ আমরা কাকে বলবো, আমরা সবাই জানি যে একটা সরল রেখার মধ্যে যে কোণ পাওয়া যায়, দেখেন এই সরল কোণের মধ্যেও কিন্তু আপনার এখানে একটা প্রান্ত বিন্দুর সাপেক্ষে যদি আপনি চিন্তা করেন, এটা এই পাশে যাবে, এটা এই পাশে আসবে, এবং এই পুরো অবস্থানটাকে তখন আমরা কি বলবো, সরল কোণ বলবো। এই সরল কোণ থেটা, এটা শর্ত কি বলেন, শর্ত হচ্ছে থেটা এর মান কত ডিগ্রি হইতে হবে, 180 ডিগ্রি হইতে হবে। থেটা এর মান 180 ডিগ্রি হইতে হবে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখেন, মানুষ যেমন জন্মগ্রহণ করে, আস্তে আস্তে কি হয়, বয়স বৃদ্ধি পেয়ে 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 সরল থেকে আস্তে আস্তে বাঁকা হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়। তেমনি এই কোণও আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায়, এবং বৃদ্ধ হওয়ার পর তার তার নাম দেওয়া হয় প্রো লেভেলের বৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ। কি কোণ, প্রবৃদ্ধ কোণ। তাইলে এই সরল কোণের থেকেও বড় কোণ আছে, ওই কোণটাকে আমরা কি বলবো, প্রবৃদ্ধ কোণ। এই প্রবৃদ্ধ কোণটা হচ্ছে এক সরল কোণ থেকেও বড়, এই যে বেঁকে গেছে, এই যে বাঁকা যে কোণটা, এই কোণটার মান 180 ডিগ্রি থেকে কি বলেন, বড়, 360 ডিগ্রি থেকে কি বলেন, ছোট। তখন এটাকে আমরা কি বলবো, প্রবৃদ্ধ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণের শর্ত হচ্ছে 2 সমকোণ থেকে বড়, 4 সমকোণ থেকে ছোট, 4 সমকোণ থেকে ছোট। কথা ক্লিয়ার? বুঝতে পারছি। ওকে। স্যার রেকর্ড কেমনে দেখবো, রেকর্ড দেখতে পারবেন, সমস্যা নেই, ক্লাসটা শেষ হলে আবার আমরা এই ক্লাসটা আপলোড করে দিব, গ্রুপে আপলোড করে দিব, তখন আপনারা দেখতে পারবেন। সমস্যা নেই, এখন ক্লাসের দিকে একটু ফোকাস করেন, হ্যাঁ। আচ্ছা, ক্লিয়ার, সবাই ক্লিয়ার? ওকে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম এই সাধারণ কোণগুলো সম্পর্কে আমরা বুঝতে পারলাম, কিন্তু এবার আমরা যে দুইটা, হ্যাঁ, প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ হচ্ছে এক সরল কোণ থেকেও বড়। দেখেন ভাই, এটা যদি প্রান্ত বিন্দু হয়, এটা একটা রশ্মি, এটা একটা রশ্মি, একই সরল রেখায় রশ্মিগুলো যদি যায় তখন সেখানে সরল কোণ তৈরি করে। কিন্তু একই সরল রেখায় না গিয়ে সরল সরল রেখা থেকেও যদি একটু নিচের দিকে বেঁকে গিয়ে থেকেও বড় কোণ তৈরি করে, তখন সেটাকে আমরা কি বলবো, প্রবৃদ্ধ কোণ। এই নিচের দিকে বেঁকে গিয়ে এই যে কোণটা তৈরি করলো, এটা 180 ডিগ্রি থেকে কি বড়, 180 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে বড়, এবং 360 ডিগ্রি থেকে কি ছোট, তখন এটাকে আমরা কি বলতেছি, প্রবৃদ্ধ কোণ বলতেছি। ওকে। এবার লেখেন সবাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি কোণ নিয়ে আমরা কথা বলবো। এই দুটা কোণ সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। এই দুটা কোণের পাশে লিখবো আমরা ভি ভি আই, ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট। ভি ভি আই লেখছি। নাম্বার ওয়ান, এই কোণ দুইটার একটাকে বলা হয় পূরক কোণ। কি কোণ, পূরক কোণ। আর আরেকটাকে বলা হয় সম্পূরক কোণ। তা আগে পূরক কোণটাই আলোচনা করি।
পুরো কোণ বুঝতে পারলে সম্পূরক কোণ এমনি বুঝতে পারবেন। যাই হোক, পুরো কোণ লিখছি। এবার আসেন, আমরা পুরো কোণ মানেই জানি, কি জানি, যে দুইটা কোণ থাকবে, দুইটা কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি হবে। তো মনে করেন এটা θ1, এটা θ2, তাহলে এখানে θ1 প্লাস θ2 এদের মান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তখন তাকে আমরা কি বলবো? পুরো কোণ বলবো। এটা ডাহা মিথ্যা কথা, এটা ডাহা মিথ্যা কথা। আচ্ছা, যেমন একটা প্রশ্ন দেই, আপনাকে যদি একটা প্রশ্ন দেই, প্রশ্নটা হচ্ছে এরকম, আপনাকে বললাম একটি পূরক কোণের, একটি পূরক কোণের, একটি পূরক কোণের অর্ধেকের মান কত? সবাই উত্তর দিবেন, যারা অনলাইনে আছি, যারা অফলাইনে আছি। অর্ধেকের মান কত? একটি পূরক কোণের অর্ধেকের মান কত বলেন? একটি পূরক কোণের অর্ধেকের মান কত? একটু সবাই উত্তর দেন। কত ডিগ্রি? 30 ডিগ্রি না 45 ডিগ্রি? 45 ডিগ্রি। কেন? 90-এর অর্ধেক 45। কি শান্তি, তাই না? এই যে দেখছেন, প্রায় 80% স্টুডেন্ট উত্তর দিচ্ছেন 45 ডিগ্রি, 45 ডিগ্রি। আবার অনেকে উত্তর দিচ্ছেন, বেশ কিছু স্টুডেন্ট চালাক আছেন যারা ক্লাস করছেন এর আগে মনে হয়। অর্থাৎ যারা 45 ডিগ্রি দিচ্ছেন তারা আইক্কালা বাস খাইছেন। কেন? কারণ পূরক কোণের অথেন্টিক সংজ্ঞাটাই আপনি এতদিন ভুল শিখছেন। আর এই ভুল শেখার কারণে আপনি পূরক কোণ মানে বুঝেন 90 ডিগ্রি। আসলে পূরক কোণ 90 ডিগ্রি এটা ডাহা মিথ্যা কথা। পূরক কোণ 90 ডিগ্রি এটা পূরক কোণের একটা শর্ত, এটা পূরক কোণের একটা শর্ত। অর্থাৎ এই যে জিনিসটা দেখতেছেন, এটা হচ্ছে একটা পূরক কোণের শর্ত, নট পূরক কোণ। তাহলে পূরক কোণ কাকে বলে স্যার? পূরক কোণ হচ্ছে, সবাই একটু সংজ্ঞাটা লিখে নেন, দুটি কোণের যোগফল, দুটি কোণের যোগফল, যোগফল 90 ডিগ্রি হলে, 90 ডিগ্রি হলে কোণ দুইটির, কোণ দুইটিকে একটির সাপেক্ষে, একটির সাপেক্ষে অপরটিকে, অপরটিকে পূরক কোণ বলে, পূরক কোণ বলে। তার মানে পূরক কোণের শর্ত হচ্ছে, দেখছেন, পূরক কোণের শর্ত আমার দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হবে। কিন্তু পূরক কোণ হচ্ছে এই দুইটা কোণের মধ্যে θ1 এর সাপেক্ষে θ2 একটা পূরক কোণ, θ2 এর সাপেক্ষে θ1 একটা পূরক কোণ। মাথায় কি ঢুকছে? তাইলে পূরক কোণ হচ্ছে, এখানে বেসিক্যালি যখন আপনাকে পূরক কোণ আগে যেমন সংজ্ঞা শিখছেন, দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে পূরক কোণ, এভাবে তো পূরক কোণ দুইটা মিলে একটা। কিন্তু এখন বেসিক্যালি পূরক কোণ এখানে কয়টা? দুইটা, একটা সাপেক্ষে আর একটা। এখন আপনাকে প্রশ্ন করা হয়েছে একটি পূরক কোণের অর্ধেকের মান কত। এখানে আপনাকে ধরে নিতে হবে যে ধরি একটি পূরক কোণ এক্স, ধরি একটি পূরক কোণ এক্স, আর আমাকে বলছে পূরক কোণের অর্ধেক, তাহলে ধরি যে পূরক কোণটা এক্স তার অর্ধেক কত? x/2, x/2। তাহলে এখান থেকে আমরা বুঝতেছি এক্স এর সাপেক্ষে x/2 একটা পূরক কোণ, x/2 এর সাপেক্ষে এক্স একটা পূরক কোণ, এবং শর্ত সাপেক্ষে এই দুইটার যোগফল কত ডিগ্রি? 90 ডিগ্রি। কারণ আমরা জানি পূরক কোণের শর্ত হচ্ছে দুইটা কোণকে যোগ করলে যোগফল কত হয়? 90 ডিগ্রি। কিন্তু পূরক কোণ মানে 90, আর অর্ধেক বলছে মানে ভাগ 2 ইকুয়াল 45। কি ড্যান্স! কোশ্চেনের উত্তর 45 দিয়ে বাইরে এসে লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স দিয়ে ভুঙ্গি ডান্স হয়ে গেছে। পরে মিলাই দেখতেছে, হায় হায়, উত্তর তো শালা 45 না, উত্তর হবে কত? 30। তখন মাথা গরম হয়ে যায়, তাই না? যাই হোক, তো এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। দেখেন, এই যে দুইটা কোণ, একটা এক্স আর একটা x/2, শর্ত সাপেক্ষে এই দুইটার যোগফল হচ্ছে 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। বা এখানে দুই যদি লসাগু নেন, তাহলে উপরে হয় 2x+x ইকুয়াল কত ডিগ্রি বলেন? 90 ডিগ্রি। বা এখানে যদি আমরা 90 দ্বারা 2 রে গুণ করি আর 2x আর x যোগ করি, তাহলে কত হয়? 3x। আর এই কোণাকোণি 90 আর 2 গুণ করলে কত বলেন? 180। বা এক্স ইকুয়াল তাহলে কত বলা যায় বলেন? 180/3। তাহলে কত ডিগ্রি বলেন? 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিটা কার মান? এক্স এর মান। কিন্তু আমাকে বের করতে বলছে কার মান? অর্ধেকের মান। তাহলে অর্ধেকের মানটা কত হবে বলেন? 60/2 সমান কত ডিগ্রি বলেন? 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। মাথায় কি ঢুকছে? এবার যদি আপনারা প্রশ্ন করে একটি পুরো কোণের 1/3 মান কত, তাহলে কি করবেন? ধরি একটি কোণ এক্স
আর একটি কোণ কি এক্স এর সাপেক্ষে এক্স ভাগ 3, আর দুইটা যোগফল ইকুয়াল 90। কথা কি বুঝতে পারছি? 1/3 বলছে মানে 90-কে 3 দ্বারা ভাগ করে অ্যান্সার দিয়া সুন্দর করে বাসায় এসে লুঙ্গি ড্যান্স দিলে হবে না। সো বেসিক বুঝতে হবে। ক্লিয়ার? আর এই কোশ্চেনটা বারবার আসে, এই টাইপের কোশ্চেনগুলো এই রিসেন্টলি জব পরীক্ষাগুলোতে এই টাইপের কোশ্চেনগুলো সবচেয়ে বেশি আসতেছে। তাহলে আপনাকে পূরক বলুক অথবা সম্পূরক বলুক, কখনোই পূরক মানে 90, সম্পূরক মানে 180 এটার উপর ফিক্সড ডিপেন্ড থেকে ম্যাথ করবেন না। আপনি বুঝে নিবেন যে পূরক মানে এখানে দুইটা কোণ থাকতে হবে, এবং এই দুইটা কোণকে পরস্পর পরস্পরের সাপেক্ষে কি বলবে? পূরক কোণ। সম্পূরক মানেও দুইটা কোণ থাকবে, এই দুইটা কোণের একজনের সাপেক্ষে আরেকজনকে কি বলবো? সম্পূরক কোণ বলবো। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে। হ্যাঁ হ্যাঁ, একটি একটি পূরক কোণের মান 30, একটি পূরক কোণের অর্ধেকের মান 30। হ্যাঁ তাও হবে। একটি পূরক কোণের অর্ধেকের মান, ধরি আগে পূরক কোণটা এক্স, ধরি পূরক কোণটা কি, আবার কি বলছেন? অর্ধেকের মান 30। তাহলে অর্ধেকের মান 30। এখন এই অর্ধেকের মান 30 হলে পূরক কোণটি কত? কারণ প্রশ্নের সাপেক্ষে আগে আগে একটা পূরক কোণ ধরে নিলাম, কত? এক্স। এখন আপনি বলছেন যে কি বললেন? অর্ধেকের অর্ধেকের মান 30, অর্ধেকের মান 30 ডিগ্রি। এখন অর্ধেকের মান যখন আপনি শর্ত দিয়ে দিলেন 30, তখন শর্ত সাপেক্ষে অর্ধেকটাকেই কত ধরে নিচ্ছেন? আপনি 30 ধরে নিচ্ছেন। কিন্তু আপনার প্রশ্নের আঙ্গিকে সামনের ভার্সনটা আর একটু মিনিমাইজ করতে হবে। কথা বুঝতে পারছি? মানে প্রশ্নের ভার্সনটায় এরকম থাকতে হবে, মনে করেন আপনাকে এরকম করে বলবে একটি পূরক কোণ 30 ডিগ্রি হলে, একটি পূরক কোণ 30 ডিগ্রি হলে অপর পূরক কোণের 1/3 মান কত? অপর পূরক কোণের 1/3 মান কত? এরকম করে কোশ্চেনের ভাষণটা হবে। তাহলে কোশ্চেনের ভাষণটা এরকম, মানে বুঝতে পারছেন যে একটি পূরক কোণ ধরেন 30 ডিগ্রি, কত ডিগ্রি? তাহলে 30 ডিগ্রি যদি হয় একটা পূরক কোণ, যোগ এক্স ডিগ্রি ইকুয়াল কত? 90 ডিগ্রি। তাইলে এক্স ইকুয়াল কত ডিগ্রি হবে বলেন? কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন এই 60 এর 1/3 মানে 1/3, 1/3, 20 ডিগ্রি। পূরক কোণের অর্ধেক। তাহলে আপনার ওই 1/3 সাপেক্ষে আগে মান বের করে নিয়ে আসতে হবে। মান বের করে নিয়ে আসলে তাইলে আপনার হবে, তাছাড়া সম্ভব না। বুঝতে পারছি? 1/3 প্রশ্নটা পুরোটা আগে লেখেন, তাইলে আপনি বুঝা যাবে। আচ্ছা, কিন্তু এই টাইপের কোশ্চেন আপনাকে বলতে পারে, প্রচুর আসে এটাও। আপনাকে বলবে একটি পূরক কোণ এত হলে অপর পূরক কোণের 1/5 মান কত? কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ 1/5 বলতেই পারে। তো একটি পূরক কোণ কত? 30, অপর পূরক কোণটা ধরি এক্স। কথা কি বুঝতে পারছি? এক্স এর মান কত বের হয়েছে? 60। এই 60 এর 1/5 মানে 1/5, 5 দ্বারা পরে 60 ভাগ করবেন, 12 ডিগ্রি। কথা কি বুঝতে পারছি? কারণ আপনার যখন কোন একটা স্পেসিফিক ডিগ্রির মান উল্লেখ করা থাকবে, ওটার সাথে আপনি ধরি অন্য একটি ভিন্ন একটি পূরক কোণ এক্স হতে পারে, এ হতে পারে, বি হতে পারে, আর দুইটা যোগফল ইকুয়াল শর্ত সাপেক্ষে কত ডিগ্রি? 90 ডিগ্রি। কথা কি বুঝতে পারছি? একটু পরে প্রশ্ন পাবো আমরা, আর প্রশ্নের আঙ্গিকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। এবার যদি আপনাকে সেম প্যাটার্নে প্রশ্ন করে, দেখেন সম্পূরকে, কোথায়? সম্পূরকে। এই সম্পূরকে গিয়ে যদি আপনাকে এখন প্রশ্ন করা হয় যে বলেন এখানে ধরেন এটা কোনটা θ1 আর এটা হচ্ছে θ2, তাহলে এই θ1 প্লাস θ2 এটা শর্ত সাপেক্ষে কত ডিগ্রি হইতে হবে বলেন? এই 180 ডিগ্রি হইলে কি এটাকে সম্পূরক কোণ বলবো না সম্পূরক কোণের শর্ত এটা বলেন? এটা শর্ত। কিন্তু সম্পূরক কোণ কাকে বলে? দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে কোণ দুটিকে পরস্পর পরস্পরের সাপেক্ষে অথবা একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। এখন আপনার যদি আমি সেম কোশ্চেনটাই করি যে একটি সম্পূরক কোণের অর্ধেকের মান কত, একটি সম্পূরক কোণের অর্ধেকের মান কত, সবাই বের করেন। সম্পূরক কোণের অর্ধেকের মান কত?
একটি সম্পূরক কোণের অর্ধেকের মান কত? এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন, দ্রুত দেন। কত ডিগ্রি? এই যে আমার অনলাইনের কলেজের ভাই বোনরা সবাই পারছে, 60 ডিগ্রি হবে। কত ডিগ্রি? সিম্পল লজিক না? কারণ একটি সম্পূরক কোণ, ধরি একটি সম্পূরক কোণ কত বলেন? এক্স। আর এক্স এর সাপেক্ষে আরেকটা কত বলেন? এক্স এর অর্ধেক। আর দুইটার যোগফল শর্ত সাপেক্ষে কি হবে বলেন? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। যদি এখন এখানে আমি দুই লসাগু নেই, তাহলে 2x + x ইকুয়াল কত? 180 ডিগ্রি। দুই দ্বারা 180 রে গুণ করো, 2x আর x যোগ করলে কত? 3x। 18 দিকে 34, 360 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল কত? 360/3। 3 × 32 = 120 ডিগ্রি। এই 120 ডিগ্রি কার মান? এক্স এর মান। তাইলে 120/2 হচ্ছে অর্ধেক। তাইলে এখানে কত ডিগ্রি পাইলাম? কিন্তু আমরা যদি সাধারণ সেন্সে চিন্তা করতাম, সম্পূরক মানে 180/2, কত ডিগ্রি? এই 90 ডিগ্রিও কিন্তু অপশনে থাকতো, থাকতো না? থাকতো কিনা বলেন? অবশ্যই থাকতো। তাহলে এই জিনিসটা বুঝতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি কনফিউশনটা ক্লিয়ার হতে পারছি? এবার লেখেন, অনুরূপ কোণ এবং একান্তর কোণ, এই দুইটা কোণের মধ্যে আমরা ঝামেলা তৈরি করি। অনুরূপ কোণ এবং একান্তর কোণ। অনুরূপ কোণ, আর আরেক পাশে লেখেন একান্তর কোণ। অনুরূপ কোণ এবং একান্তর কোণ, এই দুইটা কোণ সম্পর্কে আমাদের কনফিউশন থাকে। পরীক্ষার হলে গেলে আমরা অনুরূপে বানাই দেই একান্তর, একান্তরে বানাই দিই কি অনুরূপ, উল্টা পাল্টা করি। আবার অনেক সময় একান্তরকে বানাই দেই আমরা বিপ্রতীপ, বিপ্রতীপও কি বানাই দেই? একান্তর। বুঝি না যে একান্তর আর বিপ্রতীপের মধ্যে পার্থক্য কি। অনেকে বোঝে যে এরকম, বিপরীত দিকের কোণ মানে একান্তর, বিপরীত দিকের কোণ মানে একান্তর। জীবনেও কি রাইট এটা? জীবনেও রাইট না। বিপরীত দিকের কোণ মানে একান্তর না। ভাষা বুঝতে হবে। একান্তর কি আর অনুরূপ কি দেখেন, আপনি যদি সমান্তরাল রেখা নেন, কি নেবেন? এই সমান্তরাল রেখাকে ভিন্ন আরেকটা রেখা দ্বারা যদি আপনি ছেদ করেন, ভিন্ন আরেকটা রেখা দিয়ে যদি কি করেন? ছেদ করেন। ছেদ করার ফলে দেখেন অনেকগুলো কোণ তৈরি হয়। ধরি এই কোণটা এ, এই কোণটা বি, এই কোণটা সি, এই কোণটা ডি, এই কোণটা ই, এই কোণটা এফ, এই কোণটা জি, এই কোণটা এইচ। এখন এই কোণগুলো থেকে আপনাকে আইডেন্টিফাই করে বলতে বলবে যে অনুরূপ কোণ কোনগুলো, একান্তর কোণ কোনগুলো। দেখেন এই চিত্রে আপনি অনুরূপ কোণ যতগুলো পাবেন, একান্তর কোণও কি ঠিক ততগুলোই পাবেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা ভাষাটা বুঝি না। দেখেন, মনে করেন রাস্তা দিয়ে আমি যাচ্ছি, হঠাৎ করে একটা কিউট মেয়ে, সরি একটা মেয়ে পছন্দ হয়ে গেল। কিউট আর আনকিউট নেই, পছন্দ হওয়ার পর এখন তাকে আমি পছন্দ করছি, ভালো কথা। তার অনুরূপ যদি আমি আচরণ না করি, ওই পছন্দের মানুষ কি জীবনেও আমার হাত ধরবে? আর হাত ধরাইতে গেলে 1 মাস তার পাশে পাশে ঘুরতে হবে, ফুচকা খাইলে ফুচকা খাওয়াইতে হইবে, তারপরে যেদিকে যায় সেদিকে যাইতে হইবে, মাঝে মধ্যে দেখতে হইবে যে কোথায় বাসা, তাই না? যাই হোক, প্রেমের ক্লাস পরে আমরা করি। তো ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, যে আপনি কাউকে পছন্দ করলে আপনার অনুরূপ অনুকরণ তার প্রতি করলেই দেন ও আপনার প্রতি ইমপ্রেসড হবে, তাই না? অনুরূপ মানে হচ্ছে একই রূপ, একই রূপ, একই ধর্মী আচরণ, একই ধর্মী আচরণ। তাহলে একই ধর্মী আচরণ হইলে মনের ম্যাচ, আর মনের ম্যাচ মানে মনের খ্যাচ, হয়ে গেছে কাজ। যাই হোক, তা এই জায়গায় অনুরূপ কোণটা হচ্ছে একই রূপ একই দিকের সমান সমান কোণ। অর্থাৎ যে কোনো এক দিকের একই রূপী মানে একই সমান সমান কোণগুলো, এই সমান সমান কোণগুলোকে আমরা কি বলবো? অনুরূপ কোণ বলবো। অর্থাৎ আপনি যে ছেদকটা তৈরি করলেন, এই ছেদকের বাম পাশ যখন চিন্তা করবেন, বাম পাশের সমান সমান কোণকে কি বলবেন? অনুরূপ। যখন ডান পাশে চলে যাবেন, ডান পাশের সমান সমান কোণকে কি বলবেন?
অনুরূপ। অনুরূপ, অনুরূপ মানে বামেরও সমান সমান কোণ, ডানেরও সমান সমান, মানে যখন আপনি ডান ধরবেন ডানেরই সমান সমান কোণ খুঁজে বের করবেন, যখন আপনি বাম ধরবেন বামেরই সমান সমান কোণ বের করবেন। যেমন দেখেন কোণ এ, এই কোণ এর সমান কোন কোণটা বলেন? কোণ ই ই ই ই। এটা সি, এটা কি ই। এই কোণ এ আর কোণ ই সমান না? আমি বলছি ছেদকের যদি বাম চিন্তা করেন বাম পাশ, ডান চিন্তা করলে ডান পাশ, তাহলে বাম পাশে কোণ এ এর সমান কে? কোণ ই। এবার যদি কোণ সি এর কথা বলি, কোণ সি সমান কি? কোণ জি। এবার বাম থেকে ডানে চলে গেলাম, ডানে চিন্তা করেন কোণ বি এর সমান কে বলেন? কোণ বি সমান কোণ এফ। এবার কোণ ডি সমান কি বলেন? কোণ ডি সমান কোণ এইচ। এরা হচ্ছে অনুরূপ কোণ, এরা হচ্ছে অনুরূপ কোণ। কেউ লেখেন না, একদম শেষে লেখেন। এবার আসেন একান্তরের একটা ভাষণ শেখাই। একান্তর মনে রাখবেন সবসময় জেড দিয়ে। কি দিয়ে? জেড। এই জেড আকৃতির যদি আপনি বাম পাশের কোণ চিন্তা করেন, তাইলে ঠিক ওই জেটের ডান পাশের কোণটাকে আপনি একান্তর কোণ বলবেন। অর্থাৎ এই জেটের এ পাশটাকে আমরা বাম বলতে পারি, কিন্তু এই দিকে যদি চিন্তা করি এটা কি? ডান। তাহলে এটা একটা ছেদক ছিল, তাহলে বাম ডান, অর্থাৎ ছেদকের বামের কোণ এবং ডানের কোণ সমান হইলে তখন তাকে আপনি কি বলবেন? একান্তর কোণ। যেমন এই বাহুটাকে আমি বর্ধিত করলাম, এটাকে উল্টা পাশ দিয়ে বর্ধিত করলাম। এবার দেখেন এ পাশে ডান, এ পাশে বাম, এরাও কি কোণ? এরাও একান্তর কোণ। এবার দেখেন বর্ধিত করলাম, কি করলাম? বর্ধিত করলাম। বর্ধিত করার ফলে এর বাম এর ডান, এরাও কি কোণ? এরাও। এরপরে দেখেন এর ডান এর বাম, এরাও কি কোণ? একান্তর কোণ। কথা কি বুঝতে পারছি? এবার দেখেন এই চিত্রেতে আপনার এই সাপেক্ষটা বা জেটের আকৃতিটা আপনি চিন্তা করেন, এই যে জেড, আবার উল্টা পাশ দিয়ে এটা একটা জেড। বুঝতে পারছি? এই জেটের মধ্যে যে যে কোণগুলো আছে এগুলোকে খুঁজে বের করেন, হয়ে গেল। যেমন দেখেন আমরা যদি বাম দিকে চিন্তা করি কে আছে? কোণে। তাহলে কোণ এ যদি বামে থাকে, তাহলে কোণ এর অনুরূপ ডান দিকে কে আছে দেখেন? কোণ এইচ। কোণ এইচ, কোণ এইচ। তাহলে কোণ এ সমান সমান কোণ এইচ, এরা হচ্ছে একান্তর কোণ। আবার দেখেন কোণ বি, কোণ বি এর সমান সমান, কোণ বিটা ডানে আছে তাহলে বামে কে আছে? কোণ জি। কোণ জি। এই কোণ জিটাকে আমরা কি বলবো? একান্তর কোণ। আবার দেখেন কোণ সি, এই যে জেড, এটা আছে বামে, তাহলে ডানে কে? এফ। তাহলে কোণ সি সমান সমান কি? কোণ এফ। এরাও কি কোণ? একান্তর কোণ। আবার দেখেন জেড, এবার যদি আপনি এই কোণ ডিটাকে ধরেন, কোণ ডি আছে ডানে, তাহলে বামে কে আছে? কোণ ই। তাহলে কোণ ডি সমান সমান কোণ কি বলা যায়? ই। এরাও কি কোণ? একান্তর কোণ। তাহলে দেখেন অনুরূপ পাইলেন চারটা, একান্তর পাইলেন কয়টা? চারটা। কথা কি বুঝাইতে পারছি? তাইলে ছেদকের এক কথা মনে রাখবেন, এই ছেদকের বিপরীত দিকের সমান সমান কোণ। বিপরীত দিকের ছেদক মানে এটা না, আবার এখানে ছেদ করছে এটা 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 এটা, এগুলো কিন্তু বিপ্রতীপ। এগুলো কি বিপ্রতীপ? এক জিনিস, একান্তর কোণ আরেক জিনিস। অনেকে একান্তর রে কি বানায় দেয়? বিপ্রতীপ বানায় দেয়। বিপ্রতীপ মানে হচ্ছে বিপরীত দিকের কোণ সমান হতে হবে। বিপরীত দিকের কোণ মানে দুইটা সরল রেখা পরস্পর পরস্পরকে ছেদ করবে, বিপরীত দিকের কোণ সমান হইলে তখন তাকে আমরা কি বলবো? বিপ্রতীপ কোণ বলবো। কিন্তু একান্তরের ব্যাপারটা হচ্ছে যে সমান্তরাল রেখাকে, কি রেখাকে? সমান্তরাল রেখাকে ভিন্ন একটি ছেদক দ্বারা ছেদ করলে, ভিন্ন একটি ছেদক দ্বারা ছেদ করলে ওই ছেদকের বামের কোণ এবং ওই ছেদকের ডানের কোণ যদি পরস্পর সমান হয় তখন তাকে কি বলবো? কি বলবো? একান্তর কোণ বলবো। কথা কি বুঝতে পারছি? আর এগুলো সবসময় কোশ্চেন আসি চিত্র সাপেক্ষে। কি সাপেক্ষে? চিত্র সাপেক্ষে। তাইলে এটা আছে বামে, এবার খুঁজবো কোথায়? ডানে। তাহলে কোণ এ সমান কোণ এস। এটা আছে ডানে, এবার খুঁজবো কোথায়? বামে। কোণ বি সমান সমান কোণ জি। এটা আছে বামে, তাইলে এবার খুঁজবো ডানে। কোণ সি সমান সমান কোণ এফ। এটা আছে ডানে, এবার খুঁজবো কোথায়? বামে। তাহলে কোণ ডি সমান সমান কোণ ই। কিন্তু অনুরূপের ক্ষেত্রে কি? যখন বাম দেখতেছি বামের সমান সমান, যখন ডান দেখতেছি ডানের সমান সমান। কথা ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে।
এই আপনারা এই যে কমেন্ট করে যে পরিমাণ সময় নষ্ট করতেছেন, এই সময়টা নষ্ট না করে চুপ করে ক্লাসটা করেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এই যে দুই একজন আছেন হুদাহুদি কমেন্ট করেন, এই কমেন্ট গুলো না কইরা কি হয়েছে? তোমার ঠান্ডা লাগে আর আমার এখানে গরম লাগে, আলোর মধ্যে বাতাসই লাগে না। সামনে এসে বসো, তাহলে আর বাতাস লাগবে না তোমার। আচ্ছা যাই হোক, এই সাইলেন্ট, একটু মনোযোগ দেই। তাইলে আমরা বুঝলাম অনুরূপ মানে একই দিকে সমান সমান কোণ। কোণে এই যে এটা, এই বাম পাশ মানে বাম পাশ, ডান পাশ মানে ডান পাশ। কোণ এ সমান কোণ ই অনুরূপ কোণ, কোণ সি সমান কোণ জি অনুরূপ কোণ, কোণ বি সমান কোণ এফ অনুরূপ কোণ, কোণ ডি সমান কোণ এইচ অনুরূপ কোণ। কোণ এ সমান কোণ এইচ, এটা হচ্ছে একান্তর কোণ। কোণ বি সমান কোণ জি একান্তর কোণ, কোণ সি সমান কোণ এফ একান্তর কোণ, কোণ ডি সমান কোণ ই একান্তর কোণ। আশা করছি বুঝতে পারছি। ওকে। হ্যাঁ, চিত্র সাপেক্ষে আসবে না, তো এগুলো আসবে। কেন কঠিন? সহজ জিনিস তো, একটা টান দিবেন, টানের একই পাশে সমান সমান কোণ খুঁজবেন অনুরূপ, আর ওই টানের বিপরীত দিকে সমান সমান কোণ কি? একান্তর। ঠিক আছে, প্রশ্নটা চিত্র সাপেক্ষে আসবে। চিত্র দিয়ে আপনাকে বলবে, চিত্রে এই দেখেন কিভাবে প্রশ্ন আসবে। আপনাকে বলবে কোণ এ এর চিত্র সাপেক্ষে কোণ এ এর একান্তর কোণ কে? কোণ এইচ। চিত্র সাপেক্ষে কোণ বি এর একান্তর কোণ কে? কোণ জি। কোণ জি। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, এবার লাস্ট ওয়ান, সবাই লেখেন বিপ্রতীপ কোণ। তাইলে আমাদের কোণের সব কি বৈশিষ্ট্য শেষ হবে। বিপ্রতীপ কোণ, এই বিপ্রতীপ কোণেও আমরা সংজ্ঞা কি করি? ভুল করি। বিপরীত কোণে সারা জীবন যে সংজ্ঞা পড়ছি, এই ভুল সংজ্ঞা এটা। বিপরীত কোণে আমরা সারা জীবন কি শিখছি বলেন? বিপরীত কোণে আমরা সারা জীবন শিখছি এরকম, যে আমার বিপরীত দিকের কোণ এটা যদি থেটা ওয়ান হয়, এটা কি? থেটা টু। এটা যদি থেটা থ্রি হয়, এটা কি বলেন? থেটা ফোর। তা আমরা সারা জীবন শিখছি দুটি সরলরেখা পরস্পর পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত কোণ দ্বয় সমান হলে তাকে কি বলে? বিপরীত কোণ। এটা ডাহা মিথ্যা কথা। তার প্রমাণ আপনারা, আমি একটু পরে স্লাইডে যখন কোশ্চেন সলভ করাবো, কোশ্চেনে বুঝতে পারবেন। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা একটা প্রশ্ন আসছিল। প্রশ্নটা ছিল এরকম, আপনাকে বলা হচ্ছে যে দেখেন আপনি যে সংজ্ঞা পড়ছেন, যে দুটি সরলরেখা পরস্পর পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত কোণ দ্বয় সমান হলে তাকে বিপরীত কোণ বলে। তাহলে এই দুইটা মিলে একটা বিপরীত কোণ, এই দুইটা মিলে একটা বিপরীত কোণ, টোটাল হলো কয়টা? দুইটা হওয়ার কথা। কিন্তু টোটালি এখানে বিপরীত কোণ আছে কয়টা? চারটা। অর্থাৎ এখানেও সাপেক্ষে বিপরীত কোণ বলতে হয়। অর্থাৎ থেটা ওয়ান এর সাপেক্ষে থেটা টু একটা বিপরীত কোণ, থেটা থ্রি এর সাপেক্ষে থেটা ফোর একটা বিপরীত কোণ, থেটা ফোর এর সাপেক্ষে থেটা থ্রি একটা বিপরীত কোণ, থেটা টু এর সাপেক্ষে থেটা ওয়ান একটা বিপরীত কোণ। কথা কি বুঝতে পারছি? নট বিপরীত কোণ মানে বিপরীত কোণ দ্বয় সমান। বললাম কি যে আমরা এই ছোট ছোট ইনফরমেশন গুলো ভুল করার কারণেই মেন চিপে পড়ে যায় পরীক্ষার হলে মাঝে মধ্যে। তাহলে এখানকার অথেন্টিক সংজ্ঞাটা আমরা একটু লিখে নেই। আমরা লিখি দুটি সরল রেখা, দুটি সরল রেখা পরস্পর পরস্পরকে ছেদ করলে, পরস্পর পরস্পরকে ছেদ করলে, পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর, ছেদ বিন্দুর বিপরীত কোণ, ছেদ বিন্দুর বিপরীত কোণ, বিপরীত কোণ সমান। এটা হচ্ছে একটা বিপরীত কোণের শর্ত। সমান ফলে এদের একটির সাপেক্ষে অপরটিকে, একটির সাপেক্ষে অপরটিকে বিপ্রতীপ কোণ বলে। বিপ্রতীপ কোণ বলে। একটু পরে প্রশ্নের আঙ্গিকে বুঝতে পারলে খুব ক্লিয়ার হয়ে যাবে। দুটি সরলরেখা পরস্পর পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত কোণ সমান হলে এদের একটির সাপেক্ষে অপরটিকে কি বলে? বিপরীত কোণ বলে। সংজ্ঞাটা লিখে নেন, এই সংজ্ঞাটা সারা জীবন কাজে দিবে। লেখা শেষ? তাহলে দুটি সরলরেখা পরস্পর পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত কোণ দ্বয় সমান হলে, ছেদ বিন্দুর বিপরীত কোণ দ্বয় সমান হলে
এদের একটির সাপেক্ষে অপরটিকে কি বলে? তাহলে এখানেও সাপেক্ষ কথা চলে আসলো। কি চলে আসলো? পূরক কোণ এবং সম্পূরক কোণের মতো এখানেও কি চলে আসলো? সাপেক্ষ চলে আসলো। এই সাপেক্ষ আসার কারণে এখন যদি আপনাকে প্রশ্ন করে বলেন তো বিপরীত কোণে টোটাল বিপরীত কোণ রয়েছে কয়টি? উত্তর হবে 4টি। উত্তর হবে কি? কিন্তু এতদিন যে সংজ্ঞা মুখস্থ করছেন, বিপরীত কোণ দ্বয় সমান হলে বিপরীত কোণ বলে, তাহলে বিপরীত কোণ সমান মিলে দুইটা মিলে একটা কোণ, আবার দুইটা মিলে একটা কোণ, টোটাল হওয়ার কথা কয়টা? দুইটা। কিন্তু বেসিক্যালি বিপরীত কোণ আছে কয়টা? 4টা। কয়টা আছে? 4টা। ওকে। এবার আমরা হালকার উপর ঝাপসা আর কিছু কোশ্চেনের একটু পার্ট বুঝে নেই। দেখেন, এটা ত্রিভুজের হালকা কিছু মেথড আমাদের এই স্লাইডের মধ্যে যুক্ত হয়েছে, ওগুলো একটু হালকা বেসিক দিয়ে দেই। যদি আপনাকে বলা হয় ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, আমরা সবাই জানি না? বলেন ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখন কোনো কারণে আপনার একটা কোণ দেওয়া থাকলো, আরেকটা কোণ দেওয়া থাকলো, আরেকটা কোণ বের করা যাবে না? 180 থেকে এই কোণের যোগফল দিয়ে মাইনাস করলে কি বের হবে? তৃতীয় কোণটা বের হবে। আরেকটা কোশ্চেন, যদি আপনাকে বলে যে একটি সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান থাকে, এখন এই ত্রিভুজের ভেতরের কোণগুলো কত ডিগ্রি করে হবে বলেন? 60 ডিগ্রি। তাহলে এবার বাহিরের কোণগুলো আপনাকে প্রশ্ন করবে একটি ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ ত্রয়ের সমষ্টি কত? বহিস্থ কোণ ত্রয়ের সমষ্টি কত? দেখেন, এটা 60 হলে বাহিরেরটা কত? এটা 60, তাহলে বাহিরেরটা কত? এটা 60, তাহলে বাহিরেরটা কত? 120 যোগ 120 যোগ 120 সমান কত? শুধু তাই না, একটা চতুর্ভুজকেও যদি আমরা বর্ধিত করি, এটা 90 হলে বাইরেরটা কত? 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 90 যোগ 90 যোগ 90 যোগ 90 সমান কত? ভাই, একটা ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, অষ্টভুজ, 1 কোটি বাহু বিশিষ্ট একটা বহুভুজে যদি আপনি বর্ধিত করেন, তারপর ওই বহিস্থ কোণের সমষ্টি সবসময় কত ডিগ্রি আসবে? 360 ডিগ্রি আসবে। কত ডিগ্রি আসবে? 360 ডিগ্রি আসবে। আবার যদি আপনাকে কখনো এরকম করে প্রশ্ন দেয়, দেখেন, মনে করেন এই কোণের মান 45 ডিগ্রি, এই কোণের মান ধরেন 50 ডিগ্রি, দিয়ে আপনাকে বলতেছে বহিস্থ কোণ কত, পারা যাবে না? এই দুই অন্তস্থ কোণের সমষ্টি কি কোণ? বহিস্থ কোণ। অথবা 180 ডিগ্রি থেকে এই দুইটা কোণের যোগফল বাদ দিলে এটা পাওয়া যায়। আর এটা এক সরল কোণ, 180 ডিগ্রি থেকে এটা বাদ দিলে কি পাওয়া যায়? বহিস্থ কোণটা পাওয়া যায়। কারণ এই বহিস্থ কোণ প্লাস অন্তস্থ কোণ ইকুয়াল কি? এক সরল কোণ। বহিস্থ কোণ প্লাস অন্তস্থ কোণ ইকুয়াল কি? এক সরল কোণ। এটা একটা কি কোণ? সরল কোণ। সরল কোণের ভেতরে অন্তস্থ কোণ, বাহিরে কি কোণ? বহিস্থ কোণ। তা আমার যদি অন্তস্থ কোণ দেওয়া থাকে, তাহলে আমি কি বহিস্থ কোণ বের করতে পারবো না? পারা যাবে না? এই হালকা কিছু বেসিকের ওপর ত্রিভুজ থেকে কিছু কোশ্চেন আছে, এই জন্য দিয়ে দিলাম। সোহাগ সাহেব, এই, কোথায়? এডা, এডা। এডা। ও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোন, একটু ঝটপট উত্তর দিবেন। এই, উত্তর দিবেন এবার আপনারা, খেলাধুলা হবে আমার, ঠিক আছে? কারণ এবার এই কোশ্চেন গুলো শেষ করবো আমরা সর্বোচ্চ 20 মিনিটে। বিকজ 95% কোশ্চেনের উত্তর কে দিবেন? আপনারা দিবেন। 5% হয়তো বা আমার একটু ঠেলা মারা লাগতে পারে, তো আমি একটু ঠেলা মারতে রাজি আছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রথম প্রশ্ন, কোন দেশে সর্বপ্রথম জ্যামিতি আলোচনা শুরু করা হয়? মিশর। যদি মিশর না থাকতো তাইলে গ্রিস। ক্লিয়ার? মিশর গ্রিস দুইটাই থাকলে প্রায়োরিটি মিশর, প্রায়োরিটি মিশর। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে গেলাম। দেখেন, পরের কোশ্চেনটা আমাদেরকে কি বলছে? পরের কোশ্চেনটা আমাকে বলা হচ্ছে এই দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করবে? সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করবে? শূন্য করবে? ছেদ করবে? কি কয়? দুটি সমান্তরাল রেখা যদি আমি ছেদ করতে চাই,
এই সমান্তরাল রেখা জীবনে কোনদিন ছেদ করে? ছেদ করে? এরা সারা জীবন মধ্যবর্তী দূরত্ব, বললাম না যে প্যাচ মারবে আপনার প্রশ্নে। সমান্তরাল কথা উল্লেখ আছে মানে এরা জীবনও কোনোদিন কোনো বিন্দুতে ছেদ করবে না। তাইলে উত্তর কি হবে? জিরো। উত্তর কি হবে? কিন্তু ইনিশিয়াল মোমেন্টে মনে হচ্ছে রেখা কয়টি বিন্দুতে ছেদ করে? মিনিমাম তো একটা হওয়ার কথা। মিনিমাম তো কয়টা? একটা হওয়ার কথা, কিন্তু সামনে কি বলছে? সমান্তরাল বলছে। সমান্তরাল কখনো ছেদ করে না। সমান্তরাল কখনো ছেদ করে না। ক্লিয়ার? পরের কোশ্চেনে চলে যান। দেখেন পরের কোশ্চেনটা আমাদেরকে কি বলছে? রেখার কয়টি প্রান্তবিন্দু আছে? এই রেখার প্রান্তবিন্দু আছে। রেখার দুই পাশেই কি ওর প্রান্তবিন্দু চলমান, এর কোনো স্থির স্থির প্রান্তবিন্দু নেই। যার কারণে আমরা কি বলবো? রেখার কোনো প্রান্তবিন্দু। তাহলে উত্তর কি হবে? মিস্টার গ। উত্তর কি হবে? মিস্টার গ। পরের কোশ্চেনে চলে গেলাম। দেখেন দুটি লাইন, দেখেন প্রশ্নে ফাঁদ পাতার চেষ্টা করছে, কিন্তু ফাঁদটা কি আমরা ধরে ফেলছি না? আমাকে বলতেছে দুটি লাইন একে অপরের থেকে কত মিটার? 2 মিটার দূরে। আবার কিভাবে? সমান্তরাল ভাবে চলেছে তারা, একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে। কি সুন্দর বলতেছে, মিলিত হবে কত মিটার দূরে। তারা জীবনও মিলিত হবে? কখনোই মিলিত হবে না। কারণ প্রশ্নে কি আছে বলেন? প্রশ্নে সমান্তরাল কথা আছে। কি কথা আছে? সমান্তরাল কথা আছে। কথা কি বুঝতে পারছি? প্রশ্নের ফাঁদ বুঝতে হবে। প্রশ্নের ফাঁদ যদি আমরা না বুঝি তাহলে প্রশ্ন কিন্তু ভুল হয়ে যাবে। পরের কোশ্চেনে চলে যাই। দেখেন পরের কোশ্চেন, আমি কিন্তু একটু কোশ্চেন গুলো দ্রুত আগাচ্ছি কারণ এগুলোর বেসিক আমি পড়াই দিয়ে আসছি। দেখেন একটি সরলরেখার সাথে একটি সরল রেখা, এই সরল রেখার সাথে যদি একটা রশ্মি মিলিত করেন, একটা রশ্মি, তবে উৎপন্ন কোণ হয়, তবে তাদের কোণের সমষ্টি কত? বলেন কোণের সমষ্টি কত? 100। সরল রেখা দেখলেই চোখ বন্ধ করে অপশনে কারে খুঁজবেন? 180 ডিগ্রি। কারে খুঁজবেন? 180 ডিগ্রি। সরল রেখা মানে 180 ডিগ্রি। সরল রেখা মানে 180 ডিগ্রি। আরেকটা ব্যাপার ক্লিয়ার করি, সন্নিহিত কোণ অনেকে বোঝেন না। ভাই সন্নিহিত কোণ মানে পাশাপাশি দুটি কোণ। মনে করেন একটা এরকম কোণ হতে পারে সূক্ষ্ম কোণ। এই সূক্ষ্ম কোণের মধ্যেও যদি পাশাপাশি দুটি কোণ থাকে, এরাও কি? এই যে সরল কোণ, এরাও পাশাপাশি দুটি কোণ, এরা পরস্পর কি? সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ মানে পাশাপাশি দুটি কোণ। পাশাপাশি দুটি কোণ। সন্নিহিত মানেই পাশাপাশি অবস্থানে দুইটা কোণ থাকতে হবে। আচ্ছা, এর পরের কোশ্চেনে আমরা চলে যাই। পরের কোশ্চেনে আমাদেরকে কি বলা হচ্ছে? পরের কোশ্চেনে আমাকে বলা হচ্ছে, দেখেন এই যে এই কোশ্চেনটার উত্তর একটু আগে দিয়ে আসলাম না? পারা যাবে না? একটা ত্রিভুজের কয়টা কোণের মান দেওয়া আছে? দুইটা কোণের মান দেওয়া আছে অলরেডি। তাইলে আমার একটা ত্রিভুজের এই কোণটা ধরি, এই কোণটা 45, আর একটা কোণ এটা ধরেন 30, তাহলে এটার মান বের করতে পারবো না? 180 ডিগ্রি থেকে এই দুইটার যোগফল মাইনাস করলে কি বের হবে? সি কোণের মান বের হয়ে যাবে। হবে কি না বলেন? তাহলে এগুলা থেকে আলোচনা করা দরকার আছে? নাই। পরের কোশ্চেনে চলে যাই। দেখেন পরের কোশ্চেন, এই দেখেন একই প্রশ্ন। আমার একটা কোণ এ এবং কোণ বি। দেখেন আমি ধরলাম এটা হচ্ছে কোণ বি। কোণ বি এর মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা কোণ এ, কোণ এ এর মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাইলে আমাকে বলা হচ্ছে এ বি সি ত্রিভুজকে ডি পর্যন্ত বর্ধিত করলে এই বহিস্থ কোণের মান কত? বলেন। বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাইলে এখানে আমি 60 আর 90 যদি যোগ করি কত হয়? 150। অথবা আমি তিন কোণের সমষ্টি কত ডিগ্রি জানি? 180। 180 থেকে এই দুই কোণ মাইনাস করলে এই কোণের মান পাইতাম। আর এই কোণের মান 180 থেকে মাইনাস করলে আমার বহিস্থ কোণটা বের হয়ে আসতো। ওই যাহা লাও তাহাই কদু, আর যাহা কদু তাহাই লাও। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এবার পরের কোশ্চেনে আমরা চলে যাই। পরের কোশ্চেনটা আমাদেরকে কি বলছে দেখেন। পরের কোশ্চেনটা আমাদেরকে বলা হচ্ছে, দেখেন একটি কোণের মান, একটি কোণের মান, একটি কোণের মান 80 ডিগ্রি হলে একে কি কোণ বলে? এই 80 ডিগ্রি মানে কি? 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে সূক্ষ্মকোণ। কি কোণ? সূক্ষ্মকোণ। কি কোণ? সূক্ষ্মকোণ। এগুলো কোনো কোশ্চেন? তাও দেখেন এগুলোই আসে বারবার। এরপরে দেখেন দুটি রশ্মি দ্বারা উৎপন্ন একটা কোণ দেওয়া আছে। ভাই এক সরল কোণ মানে কত ডিগ্রি বলেন? 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে একটা কোণ 60 ডিগ্রি যদি আমি মাইনাস করি, মাইনাস করলে কত থাকে বলেন? 120 ডিগ্রি। বলেন
এই 120 ডিগ্রিটা কি সমকোণ? জীবনেও না। এটা কি সূক্ষ্মকোণ? জীবনেও না। এটা কি প্রবৃদ্ধ কোণ? জীবনেও না। এটা কি কোণ? স্থূলকোণ। কারণ 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা কি কোণ বলি? স্থূলকোণ বলি। কি কোণ বলি? স্থূলকোণ বলি। কথা কি বুঝতেছি? এবার দেখেন, পরের কোশ্চেনে আমরা চলে যাই। দেখেন, এগুলা কিন্তু আমাদের সবার হাইলাইটসে আছে, আর এগুলোর ব্যাখ্যা বেসিকে আমরা অলরেডি করে ফেলছি। এবার দেখেন, ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে বহিস্থ কোণ তিনটির যোগফল একটু আগে শিখাইলাম না? কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি। কেন? সেটা ত্রিভুজ হোক আর চতুর্ভুজ হোক আর যাই হোক না কেন, আমি যদি বর্ধিত করি, এই বর্ধিত বাহুগুলোর সমষ্টি সব সময় কি হবে বলেন? আমি যদি কোনো কারণে তিনটা বাহুকে তিন দিকে বর্ধিত করি, এই বাহুটাকে এইদিকে করলাম, এই বাহুটাকে এইদিকে করলাম, এই বাহুটাকে নিচের দিকে করলাম, এই বাহুগুলোকে আমি যোগ করার পর এদের যোগফল, সেটা ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ হোক, অষ্টভুজ হোক, 1 কোটি বাহু হোক, সব সময় বহিস্থ কোণগুলোর সমষ্টি কত ডিগ্রি পাবো? 360 ডিগ্রি পাবো। কত ডিগ্রি পাবো? 360 ডিগ্রি পাবো। হ্যাঁ, দুই দিকে যদি বর্ধিত করি, এক্ষেত্রে ত্রিভুজের বেসিক কে গেলে খুব ভালো করে বুঝাবো। যেমন যদি মনে করেন আপনি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো একটা বাহুকে বর্ধিত করলেও বহিস্থ কোণগুলো সমান হবে। কিন্তু বাহু যদি তিনটাই অসমান হয়, তাইলে যে কোনো একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উভয় দিকের বহিস্থ কোণ অসমান হয়ে যাবে। বুঝতে পারছি? কারণ বাহু অসমান, কোণ অসমান। আবার বাহু সমান হওয়ার কারণে দেখেন বহিস্থ কোণ সমান হয়। যেমন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভেতরের কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই জন্য বহিস্থ কোণগুলো কত ডিগ্রি হয়? 120 ডিগ্রি হয়। বুঝতে পারছি? হ্যাঁ। তো এগুলো ত্রিভুজের বৈশিষ্ট্য গেলে ত্রিভুজের, কারণ এর পরের ক্লাসটাই কি? ত্রিভুজ। এর পরের ক্লাস চতুর্ভুজ। এর পরের ক্লাস বৃত্ত। এর পরের ক্লাস ত্রিকোণমিতি পরিমিতি। সো ত্রিভুজের উপর টোটালি একটা ক্লাস হবে। আচ্ছা, কিন্তু এখানে ভুলে কিছু প্রশ্ন পড়ে গেছে, এই জন্য একটু হালকা বেসিক দিয়ে আসছিলাম। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখেন কি বলছে। এক সরল কোণের ওপর একটা লম্ব, ভাই সরল কোণের ওপর উপর লম্ব মানে কি? উপরে লম্ব। আমি লম্ব অঙ্কন করলে কয়টা সমকোণ পাচ্ছি বলেন? যদি প্রশ্নটা উপর না বলে, বলতো উভয় দিকে, উভয় দিক মানে কি নিচের দিকেও, তখন সমকোণ পাইতাম কয়টা? চারটা। তখন সমকোণ পাইতাম চারটা। কিন্তু আমাকে বলছে একটি সরলরেখার উপর মানে উপরের দিকে। উপর মানে উপরের দিকে। উপরের দিকে মানে কি দুইটা। কিন্তু উভয় দিক বললে চারটা হয়ে যেত। উভয় দিক বললে চারটা হয়ে যেত। পরের কোশ্চেন দেখেন কি বলছে। পরের কোশ্চেনে আমাকে বলা হচ্ছে, দেখেন, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ। ভাই, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের একটা কোণ সব সময় কি বলেন? 90 ডিগ্রি। আবার এর বিপরীত আরেকটা কোণ দেওয়া আছে 50। বলেন, একটা কোণ 90 হইলে সমকোণী ত্রিভুজের বাকি দুইটা সূক্ষ্মকোণ মিলে 90 ডিগ্রি হয়। তা এটা যদি 50 হয়, তাহলে এটা অটো কি হয়ে যাচ্ছে? 40 ডিগ্রি। কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাই একাই যদি এ 90 ডিগ্রি দখল করে, তাহলে বাকি দুইটার যোগফল মিলে 90 হবে। তাই একটার মান 50 দেওয়া আছে, আরেকটার মান অটো বোঝা যাচ্ছে 40। অটো বোঝা যাচ্ছে 40। দেখেন, পরের কোশ্চেনটাও আমরা মনে হয় পারবো। দেখেন কি বলছে। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য। ভাইয়া, একটা সমকোণী ত্রিভুজের এটা 90 ডিগ্রি, তো 6 ডিগ্রি মনে করেন, ধরি একটি সূক্ষ্মকোণ এক্স, কিন্তু আমাকে বলছে সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য কত ডিগ্রি? তাইলে ধরি একটি কোণ এক্স হইলে এর পার্থক্য মানে কি? -x - 6। এবার শর্ত সাপেক্ষে কি জানি? সমকোণী ত্রিভুজের বিপরীত সূক্ষ্মকোণ দ্বয়ের সমষ্টি ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণকে যদি আমি যোগ করি, একটা এক্স প্লাস x - 6 ইকুয়াল কত ডিগ্রি হবে বলেন? 90 ডিগ্রি। এক্স এক্স যোগ করলে 2x, -6টা পাশে গেলে কত হবে? 96। তাহলে এক্স ইকুয়াল কত হবে? 48। কিন্তু আমাকে বের করতে বলছে কি? ক্ষুদ্রতম কোণের মান। এই ক্ষুদ্রতম কোণ বলতে আমার কোনটা বলেন? এক্স না x - 6? x - 6। তাহলে x - 6 মানে কি? 48 - 6 ইকুয়াল কত? 42। আছে 42? আছে। গ নাম্বার উত্তর হবে কোনটা? গ। ক্লিয়ার? পার্থক্য তো এক্স প্লাস এ, পার্থক্য বলে সবসময় মাইনাস করে দিবেন। যদি বলতো 6 ডিগ্রি বড়, 6 ডিগ্রি বড়, তাহলে একটা এক্স আর একটা হচ্ছে x + 6।
বুঝতে পারছি, পার্থক্য বলে মাইনাস করে দিবেন। যদি আপনি বড় বলতেন তাহলে 6 থেকে এক্স মাইনাস যেত, মানে উল্টাটা হয়ে যেত। অত কাহিনী করার দরকার নাই, পার্থক্য মানে মাইনাস। এর পরের কোশ্চেনটা আমরা দেখি। দেখেন, পরের কোশ্চেনটা আমাদেরকে বলা হচ্ছে, এই কোশ্চেনের উত্তর এখন আমরা এমনি দিতে পারবো। 51 ডিগ্রি কোণের কি বলছে, সম্পূরক কোণের 1/3। দেখছেন, প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন চলে আসছে। তাহলে 51 ডিগ্রি ধরি, যেহেতু আমাকে সম্পূরক বলছে, তার মানে দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি, এটা শর্ত। তাহলে আমার একটা কোণের মান দেওয়া আছে কত বলেন, 51। তাহলে আমার আরেকটা কোণের মান বের করতে হবে। তাহলে আমরা শর্ত কি জানি, যে 51 যোগ এক্স ইকুয়াল কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল কত, 180 মাইনাস 51 সমান কত ডিগ্রি বলেন, 129 ডিগ্রি। তাহলে এই কোণটা আমার 129 ডিগ্রি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ওই কোণের কি বলছে, 1/3। তাইলে আমরা বলতে পারি না 129 এর 1/3 মানে 1/3। তাহলে 3 × 1 = 3, 3 × 4 = 12, 3 × 3 = 9, কত ডিগ্রি, 43 ডিগ্রি। কত ডিগ্রি, 43 ডিগ্রি। তাহলে 1/3 মান হবে 43 ডিগ্রি। 43 ডিগ্রি, 43 ডিগ্রি। ক্লিয়ার, 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 ক্লিয়ার। ওকে, তাহলে কি পরের কোশ্চেনে চলে গেলাম, এটা তো বুঝতে পারছি। ওকে, পরের কোশ্চেনটা আমাদেরকে কি বলছে দেখেন। একটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোণ দুটি পরস্পর, এই পরস্পর বললেই আমাকে বুঝতে হবে হয় পূরক নইলে সম্পূরক নইলে কি বিপরীত। কিন্তু এখানে দুইটা কোণের যোগফল দুই সমকোণ মানে কত ডিগ্রি বলেন, 180 ডিগ্রি। কার শর্ত, সম্পূরক কোণের, সম্পূরক কোণের, কার, সম্পূরক কোণের। কারণ দুটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোণ দুটি পরস্পর, এই পরস্পর, একটির সাপেক্ষে অপরটি, এগুলো একই কথা, এগুলো কি একই কথা। তাহলে এটার উত্তর কি হবে বলেন, সম্পূরক কোণ। অনেকে যোগের মাথায় অন্য কিছু দিলে কিন্তু হবে না, সন্নিহিত কোণ হবে না, পূরক কোণ। হ্যাঁ, সন্নিহিত কোণ হবে, কিন্তু সন্নিহিত কোণের শর্ত তো দুই সমকোণ হইতে হবে এমন না। কথা কি বুঝতে পারছি, সন্নিহিত কোণের ক্ষেত্রে কোন ডিগ্রির মানের কোন শর্ত এখানে প্রযোজ্য না। কথা ক্লিয়ার। তাইলে এখান থেকে আমরা বুঝলাম যে দুটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোণ দুটি পরস্পর কি কোণ হবে, সম্পূরক কোণ হবে। কি কোণ হবে, সম্পূরক কোণ হবে। দেখেন, পরের কোশ্চেনটা আমাদেরকে কি বলছে। রুক যা, রুক যা, পারবো না এটা। শিখে আসছে না ভাইয়া। দেখেন, একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেক, একই কথা না। ওই একটি একটি পূরক কোণের অর্ধেকের মান যা, এই কোশ্চেনের প্যাটার্ন তা। আমাকে বলতেছে একটি কোণের মান তার পূরক কোণের মানের কি। তাহলে ধরি একটি কোণ কত, এক্স, আর এই এক্স এর সাপেক্ষে আরেকটা কোণ কত, x/2। দুইটার যোগফল ইকুয়াল কত, 90। বের হবে কত, 30। বের করছি না আমরা। ওকে, দেখেন, এই প্রশ্নের উত্তর দিতে পারবো না, একই না প্রশ্নটা একটু আগে পড়ে আসলাম। দুটি সন্নিহিত কোণ, এই সন্নিহিত মানে কি, পাশাপাশি কোণ। দুটি সন্নিহিত কোণের সমষ্টি কয় সমকোণ, দুই সমকোণ বা 180 ডিগ্রি হলে একটিকে অপরটির, একটু আগে ছিল পরস্পর, এবার বলতেছে কি, একটিকে অপরটির, একটিকে অপরটির কি কোণ বলে, সম্পূরক কোণ বলে। শোনেন, পূরক কোণ আর সম্পূরক কোণ এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। যেমন দেখেন, 30তম বিসিএস আসছে, 13তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা আসছে, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2014 সালে আসছে, একই প্রশ্ন 3 বার আসছে। এই পূরক সম্পূরক এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে বারবার কোশ্চেন আসে। ওকে, এবার দেখেন, পরের কোশ্চেনে চলে গেলাম। আরে রুক যা, রুক যা। 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত, ধরি একটি কোণ 40 ডিগ্রি। তাহলে যে কোণটা দেওয়া নাই সেটা কত ডিগ্রি, আর পূরক মানে শর্ত সাপেক্ষে কত ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল 90 মাইনাস 40 ইকুয়াল কত ডিগ্রি, 50 ডিগ্রি। আছে 50 ডিগ্রি অপশনে, আছে। কথা কি বুঝতে পারছি। কিন্তু আমরা আগে এরকম করতাম, আরে পূরক মানে 90, 90 থেকে 40 বাদ দিলে 50, এটাই। কিন্তু বেসিক্যালি কোশ্চেনটার
উত্তরের রাইট ইনফরমেশন যদি আপনি রিটেনে লেখেন যে একটা পুরোকোণ দেওয়া আছে 40, 40-এর সাপেক্ষে আরেকটা অজানা পুরোকোণ কত এক্স ডিগ্রি, আর দুইটার যোগফল ইকুয়াল কত ডিগ্রি, 90 ডিগ্রি, শর্ত সাপেক্ষে। কি সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। কথা কি বুঝতে পারছি? সবসময় শুধু 90 থেকে মাইনাস, 90/2, 90/3, এই শর্তগুলো মনে রাখলে বারবার প্রকার সম্পর্কে আমরা কোশ্চেন ভুল করব। বুঝতে পারছি? তাহলে এই জিনিসটা থেকে আমরা বের হয়ে আসবো। দেখেন, পরের কোশ্চেনটার উত্তর এমনি দিতে পারবেন, এটা আর আমাকে করানোর দরকার হবে না। আরে দাদু, দৌড়াস কে? কোণ এবং কোণ বি পরস্পর কি কোণ? সম্পূরক কোণ। সম্পূরক কোণ মানে কত ডিগ্রি? 180 থেকে 115 বাদ দিলে কি আরেকটা কোণ পাবো না? খুব কঠিন। 65 ডিগ্রি। কত ডিগ্রি? 65 ডিগ্রি। 50 ডিগ্রি এর পুরো কোণ কত ডিগ্রি? 40 ডিগ্রি। কত ডিগ্রি? এগুলোই আসছে। দেখেন আবার 2023 সালে আসছে বাংলাদেশ রেলওয়ে টিকিট কালেক্টর, নাকি আমি বানাই দিছি? বানাই দেন, এগুলোই আসে। কি করবেন? দেখে মনে হচ্ছে এই সহজ প্রশ্নগুলো যদি আমার পরীক্ষায় আসতো। শোনেন, আসে সহজ কঠিন মিলেই প্রশ্ন, তাই না? সব যে কঠিন হবে এমন কথা না। অনেক সময় দেখা যাবে যে আপনার বীজগণিত থেকে প্রশ্ন কঠিন দিলে জ্যামিতি থেকে সহজ দিবে, জ্যামিতি থেকে সহজ দিলে পাটিগণিত থেকে এক দুইটা কঠিন দিবে। ভাই আপনার তো আটকাইতে হবে। যে বেটা এক্সামিন কোশ্চেন করছে, সে যদি আপনার সব পারার মধ্যেই কোশ্চেন দেয়, তাহলে তার মানে কৃতিত্বটা কোথায়, তার ক্রেডিটটা কোথায়? সে এমন কিছু কোশ্চেন দিবে যেটা তার মেধাকে মূল্যায়ন করবে। স্টুডেন্ট পরীক্ষার হলে গিয়ে বলবে, বাপকা বেটা কোশ্চেন করছস ভাই তুই একখান। কিন্তু আপনার মাথা যখন আবার একবার পরিপূর্ণ হবে, তখন আপনি আবার প্রশ্নকর্তারে বলবেন, বেটা তুই তো কোশ্চেনই করতে পারস না, এত সহজ প্রশ্ন কিনলেই করছস। কারণ আপনি খেলোয়াড় মেসির মতো। ওই মেসি যেমন আর্জেন্টিনায় ভালো খেলে, ওরে বাংলাদেশে এই নাম মাঠে নামায় দেন, ও বাংলাদেশেও কি করবে? ভালোই খেলবে। যে ভালো সে সব জায়গায় ভালো। তা মাথাটাকে মেসির মতো খেলোয়াড়ে পরিণত করেন। দেখবেন প্রথমে হয়েছেন বাংলাদেশ ব্যাংকের এডি, পরের বার পরীক্ষা দিয়ে হয়ে গেছেন বাংলাদেশ ব্যাংকের এডি, তো আর ওই চাকরি আর ভালো লাগবে না। তখন বলবেন বসে থেকে পায়ের ওপর পা দিয়ে আমার বেতন চাই, অ্যাডমিন ক্যাডার হয়ে গেছেন। কি শান্তি! হোয়াট আ শান্তি ম্যান! একবার মাথাটাকে তৈরি করতে পারলে দেখবেন যে এই মাথা আপনার একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা চাকরি আনতেই থাকবে। আপনি আপনার আশেপাশে যাদের চাকরি হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, ও যখন টেকা শুরু করছে তখন একটার পর একটা হুমড়ি খেয়ে আসতেই থাকে। কিন্তু ওই মাথাটাকে একবার পরিপূর্ণভাবে কি করতে হবে? আপনাকে তৈরি করে ফেলতে হবে। ওই তৈরি করা পর্যন্তই কষ্ট, এরপরে আর কোনো কষ্ট নাই। এরপরে তো পায়ের উপর পা দিয়ে বেতন পাবেন আর খাইবেন। কথা কি বুঝতে পারছেন? যাই হোক, একটু পরিশ্রম কইরেন। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই, কারণ হাতে সময় কম। এই কোশ্চেনের উত্তর দেন। দুটি সন্নিহিত করে আবার একই প্রশ্ন, একটিকে অপরটি কি বলে? সম্পূরক কোণ। কি করব, বারবার আসছে বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন অ্যাঙ্গেলে আমিও দিয়ে দিচ্ছি। বুঝতে পারছি, আসলে তো আর আমার দোষ নেই। আমার দোষ, আমি দিয়ে দিয়েছি। কেন? আমার দায়িত্ব হচ্ছে আপনাকে সব পড়ানো। এই পরীক্ষার হলে এই দেখেন, এক রেখারশ্মি কোণ বেসিক্যালি আলোচনা করলে আধা ঘন্টায় শেষ হয়ে যায়। কিন্তু এত সময় ধরে আলোচনার পেছনে রিজন হচ্ছে পরীক্ষায় যতই পেছায় প্রশ্ন আসুক না কেন আপনি যেতে পারেন। আর এতগুলো প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার পেছনে মূল রিজন হচ্ছে যে পরীক্ষার হলে যাতে আমি এগুলো থেকেই কি পাই, কমন পাই। এখন পরীক্ষার হলে ভাই যখন আপনি আমার ক্লাস করার পর কমন পাবেন না, পরীক্ষার হলে খিচ্ছা মামিনুল ভাই ভন্ড, ডট ডট, উমুক তুমুক। আবার দেখেন কমন পাইছেন, এই কমন, মামুন ভাইরে পাইলে 10টা চুমা দিতাম। শালা সব কমন রে। শালা শান্তি। ওমা, পরীক্ষার হল থেকে বের হয়ে কল দিয়ে, ভাই পরীক্ষা কিন্তু ফাটাই দিছি। কি পরীক্ষা ফাটাই দিছি মিয়া? উমুক পরীক্ষা ভাই, ইংলিশটা খারাপ হইলো, শালার ম্যাথটা ফাটাই দিছি। তো এই যে ভালোবাসার জায়গা, এটা আমি একটা স্টুডেন্ট থেকে তখনই পাবো যখন আমি আমার প্রপারটা ঢেলে দিব। কিন্তু আমি যখন পড়াতে গিয়ে কার্পণ্য করব, কোনো কিছুতে ল্যাক রেখে আপনাকে পরীক্ষার হলে ঢোকাবো, ওই ল্যাক থেকে কোশ্চেন আসা মানে আমি আমি গালি খাওয়া। এবং সত্যি কথা, স্টুডেন্টের মনের মধ্যে কিছু টিচার সারা জীবন অবস্থান করে নেয়, আবার কিছু টিচার গালির জায়গা তৈরি করে নেয়। গালির জায়গা তারাই তৈরি করে নেয় যারা ক্লাসে এসে ফাঁকিবাজি করে। ভাই ক্লাসে এসে ফাঁকিবাজি করার জায়গা না। ক্লাসে এসে আমি যত ইনফরমেশন দিতে পারবো, হয়তো বা বেশি ইনফরমেশন কেউ নিতে চায় না, কিন্তু আমাকে দিতে হবে। কারণ বেশি ইনফরমেশন না দিয়ে কম ইনফরমেশনের ওই সাজেশনের দিন শেষ সোনার বাংলাদেশ। ওই 4টা 5টা ম্যাথ করলাম আর হুবহু কমন পাইলাম, ওই দিন বাগে খাইছে, ওই দিন নাই। এখন আপনাকে অনেক গভীরে ঢুকতে হবে, অনেক গভীর থেকে আপনাকে জানতে হবে
নিজেকে অনেক পরিশ্রমী হতে হবে, এছাড়া আপনার সফলতা আসবে না, এটা মাথায় রাখবেন। আচ্ছা যাই হোক, এবার পরের কোশ্চেনে চলে যাই। দেখেন পরের কোশ্চেনটা পারবো না। এই 55 ডিগ্রি এর পুরোক্ষণ কত? 35 ডিগ্রি। কেউ 45 দিয়ে না, ঝোঁকের মাথা অনেকে 45 দিয়ে দেয়। কত হবে? 35। পরের কোশ্চেন দেখেন, 253 ডিগ্রি কোণকে কি বলে? 253 ডিগ্রি কোণ কি 180 ডিগ্রি থেকে বড়, 260 ডিগ্রি 360 ডিগ্রি থেকে ছোট? তাইলে তখন তাকে আমরা কি বলবো? বৃদ্ধ কোণ। আছে বৃদ্ধ কোণ? আছে, তাইলে হবে প্রবৃদ্ধ কোণ। কি হবে? প্রবৃদ্ধ কোণ। পরের কোশ্চেনটা দেখেন কি বলছে। পরের কোশ্চেনটায় আপনাকে বলা হচ্ছে 2 সমকোণ থেকে বড়, 4 সমকোণ থেকে ছোট। 2 সমকোণ মানে 180, 4 সমকোণ মানে 360। তাহলে 2 সমকোণ থেকে বড়, 4 সমকোণ থেকে ছোট কোণকে কি বলবো? আবার বৃদ্ধ। আবার বৃদ্ধ। আছে বৃদ্ধ? আছে, তাইলে হবে প্রবৃদ্ধ। এটাও হবে কি? প্রবৃদ্ধ। আচ্ছা, পরের কোশ্চেন দেখেন কি বলছে। পরের কোশ্চেনটা আমাকে বলা হচ্ছে, এই যে এই কোশ্চেনটা দেখা এবার কি একটু শান্তি লাগতেছে যে না, মামিনুল ভাই যা পড়াইছে ঠিক পড়াইছে। বিপরীত কোণ এভাবে কখনো চিন্তা করছেন? কিন্তু প্রশ্নটা দিয়ে দিচ্ছে। এই প্রশ্নের আঙ্গিকে এবার বোঝেন। তাহলে আপনার আমাদের যে আমরা যেগুলো জানি, জানার মধ্যেও অনেক ছোট ছোট জিনিসগুলো ভুল। আর এই ভুলগুলো জানার কারণে পরীক্ষার হলে ভুল করি। দেখেন, দুটি সরল রেখা পরস্পর পরস্পরকে ছেদ করলে যে চারটি, কয়টির কথা বলছে? যে চারটি কোণ উৎপন্ন হয়, তাদের একটির বিপরীত কোণকে অপরটির বা একটির সাপেক্ষে অপরটিকে কি বলে? তাহলে দেখেন, এখানে একটির বিপরীত কোণকে অপরটির মানেও হচ্ছে কিন্তু একটা সাপেক্ষে আরেকটাকে বুঝাইছে, একটা সাপেক্ষে আরেকটাকে বুঝাইছে। তাহলে এটাকে আমরা কি কোণ বলবো বলেন? বিপরীত কোণ বলবো। কি কোণ বলবো? বিপরীত কোণ বলবো। ক্লিয়ার? তাহলে কোশ্চেনের ভার্সন বুঝতে হবে। কোশ্চেনের ভার্সন না বুঝলে সারা জীবন ছোট ছোট জানা জিনিস যদি আপনি ভুল করেন, তাহলে ওই একটা প্রশ্ন, ভাই কম্পিটিশন কি 2 থেকে 3 মার্কের মধ্যে? কম্পিটিশন হচ্ছে 0.50 মার্কের মধ্যে, কম্পিটিশন হচ্ছে 0.25 মার্কের মধ্যে, আর সর্বোচ্চ হইলে কত মার্কের মধ্যে? 1 মার্কের মধ্যে। এখন আপনি জানা জিনিস যখন একটা প্রশ্ন ভুল করবেন, মাইনাস তো 0.25 হইলই, পাশাপাশি 1 মার্ক গেল, 1.25 শেষ। তার মানে আপনার প্রতিযোগিতাও শেষ। এই জন্য পরীক্ষার হলে যখন আপনি জানবেন যে আপনি খুব জানা জিনিস এবং কমন জিনিস মিস্টেক করে আসছেন, তখন ভেবে নেবেন যে এটাই আমার জীবনের জন্য কাল ছিল, আর এই চাকরিটা না হওয়ার পেছনে এই প্রশ্নটাই আমার জন্য দায়ী। কথা কি বুঝাতে পারছি? এই জন্য মাথাকে ঠান্ডা রাখতে হবে, পরীক্ষার হলে স্মুথলি প্রশ্নের উত্তর দিতে হবে। গরম করে আবার পরীক্ষার হলে গিয়া মাতামাতি করা যাবে না। পরীক্ষার হল মানে রিল্যাক্স, আর ম্যাথ মানে তো আরো রিল্যাক্স। আর ম্যাথ পরীক্ষার হলে অনেকে কি করে দেখেন, প্র্যাকটিস করার সময় ওরে বাবা রে বাবা, এই যে পারবো 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 পারবো, শীটটা হাতে নেয় পারবো পারবো পারবো। পরীক্ষার হলে সে কিন্তু প্র্যাকটিস করে নাই, পরীক্ষার হলে যায় আরে শালা আসছে, করতে গিয়া থার্ড লাইনে ধাক্কা, ফোর্থ লাইন আর যায় না। কেন যায় না? ওই যে পারবো আইক্কালা বাস দিয়ে দিচ্ছে। ম্যাথ চায় তারে একটু নাড়াচাড়া করেন, তারে একটু প্রবার ভালোবাসা দেন। কিন্তু আপনারা কি, স্পষ্ট হচ্ছে আপনি যখন ম্যাথ দেখবেন, ম্যাথকে প্রচুর প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। শুধুমাত্র চোখ বুলায় গেলে ম্যাথ আপনার পরীক্ষার ভালোবাসা দিবে না, উল্টা লাথি মারবে, বলবে কেমন কেমন, তুমি না বললা পারবো, এখন পারো। পরীক্ষার হলে গিয়ে পারা জিনিসও ভুল হয়, রাইট না রং? হয় না? এই জন্য প্র্যাকটিস করতে হয়। আপনার জানা জিনিসটা আপনি একবার প্র্যাকটিস করবেন, দেখবেন ও আপনার কলমের কালি অটোমেটেড অপশনে নিয়ে যাবে। গ, যে অটোমেটেড গ নাম্বারে আপনাকে দাগাইতে সাহায্য করবে। যে ম্যাথটা ক্যালকুলেট করার জন্য সময় লাগার কথা 50 সেকেন্ড, সেটা আপনি দেখবেন 20 সেকেন্ড আপনার কলমের কালি সঠিক অ্যান্সারে নিয়ে গেছে। এই জন্য ম্যাথের আরেক নাম হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস না করে কেউ যদি ম্যাথ অনেক ভালো পারবো 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 বলে পরীক্ষার হলে যায়, ও পারা জিনিসও পারবে না, এবং এই জন্যই তার জবটাও হবে না। এই জন্য ভাই রিকোয়েস্ট থাকবে, ম্যাথ করার সময় অ্যাটলিস্ট খাতা আর কলম ব্যবহার করবেন। যে যত বেশি খাতা কলম ব্যবহার করবেন, সে তত বেশি ম্যাথে পরীক্ষার হলে ভালো পারবেন। পরীক্ষার হলে ম্যাথ ভালো পারার মূল ঔষধই হচ্ছে প্র্যাকটিস। এর থেকে বড় ঔষধ আর কিছু নাই। আপনাকে যত ভালো মেন্টর এনে দেওয়া হোক না কেন, ও যতই ভালো পড়াক না কেন, আপনার কলিজায় সেট করাই দিলেও আপনি যদি প্র্যাকটিস না করেন, ও অটোমেটেড পরীক্ষার হলে গিয়ে হাওয়া হয়ে যাবে। এই জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের উপরে কোনো কিছু নাই। এখন প্র্যাকটিস না করলে আপনি পরীক্ষার হলে পারফেক্ট অ্যান্সার পাবেন না, বা পারফেক্ট অ্যান্সারও করতে পারবেন না। এরপরে রাখেন, লাস্ট ওয়ান কোশ্চেন মনে হয় এটা।
একটি সরলরেখার সাথে একটি রশ্মি মিলিত হয়ে যে দুটি কোণ সন্নিহিত কোণ তৈরি করে তাদের সমষ্টি কত ডিগ্রি? এই সরল রেখা মানেই কি? 180। সরল রেখা মানেই 180। মারো ধাক্কা, মারো ধাক্কা, আর আসে না, শেষ। তাইলে আমরা রেখা রশ্মি কোণ সম্পর্কে জানতে পারলাম। এবং দেখেন, পাক্কা প্রায় প্রায় 2 ঘন্টার কাছাকাছি ক্লাস করলাম আমরা। চাইলে কিন্তু আমি ক্লাসটা শেষ করতে পারতাম 45 বা 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে। কিন্তু প্রপার তথ্য জানানোর চেষ্টা করছি। এবং দেখেন, তথ্যগুলোকে ছোট ছোট করে বিভক্ত করছি। এরপরে ত্রিভুজের যখন বেসিক পড়বো, শুধু ত্রিভুজের বেসিক, দেন কোশ্চেন। তাইলে ক্লাস শেষ, সমাপ্ত, সমাপ্ত। বলেন, এখান থেকে প্রশ্ন আসলে পারবো তো? ভুল হবে? তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে, সেটা অবশ্যই পরবর্তী ক্লাসে যারা অফলাইনে আছেন নিয়ে আসবেন, প্লাস যারা অনলাইনে আছেন দাগায় রাখবেন বা টুকায় রাখবেন। ঠিক আছে? এই ফেসবুকে করানো না এটা। আপনারা হচ্ছে একটু অভ্যস্ত হন, জুমে অভ্যস্ত হলে আপনাদেরই লাভ। এবার যারা জুমে আছেন, আমার হাতে এখনো সময় আছে 10-15 মিনিট। বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, বা হাত তুলতে পারেন। কারো কোনো কথা থাকলে সেটাও বলতে পারেন। কেউ কথা বলবেন? হ্যাঁ। রোমান্টিক আসলে কম, কারণ আমার কান ব্যথা করতেছে দুইটাই। আমি আমি যে পরিমাণ কান ব্যথা নিয়ে ক্লাস নিতেছি, আমার এই কানটাও বন্ধ হয়ে গেছে, এই কানটাও বন্ধ হয়ে গেছে। এবং এই যে কথা বলতেছো না তোমরা, আমি একবারে প্রপার শুনতে পারতেছি না। কান দুইটাই, এই যে গত 2 দিন এই রুম টুম চেঞ্জ করতে গিয়ে মাথা ঘেমে গেছে। আর এই ঘামগুলো মাথায় বসার ফলে গলায় তো কফ লাগছেই। প্রতিদিন ফেকজো খাচ্ছি, কিন্তু মাগার কাজ হচ্ছে না। ফেকজো খাই, গলা পরিষ্কার হয়, কিন্তু কানের ভেতরটা জ্যামই লেগে গেছে। ডাক্তারের কাছে যে যাবো মানুষটা, 3 দিন ধরে ডাক্তারের সিরিয়াল দিয়ে রাখি, কিন্তু যাওয়ার মতো আর সময় পাই না। দেখতে দেখতে দেখি যে এখানে বেজে গেছে 11টা। কি করবো, আবার এক পাশে যদি যাইও আরেক বিপদ। তবে সিদ্ধান্ত নিচ্ছি, কালকে যে কোনো মূল্যে মরি আর বাঁচি, ডাক্তারের কাছে যেতেই হবে, নইলে ইনফেকশন হয়ে গেলে পুরা শেষ। কারণ কানের ভেতর অনেক সময় চাপ লাগার কারণে কানের পর্দাও ফেটে যায়। এই রেকর্ডও আছে। আমার যা অবস্থা দেখতেছি 2 দিন ধরে, তাতে করে মনে হয় যে কোনো সময় ফাইটাও যেতে পারে। যাই হোক, আহ জীবনে প্রথম জুম ক্লাস করলেন, আচ্ছা। এই মনের ভেতর, ওরে বাবা রে বাবা, কতগুলো হাত তুলছে! এই, দু একজনের কথা বলার সুযোগ দেয়, কথা বলার সুযোগ দে, একটু কথা কই। স্পিকার লাগানো নাই। দে দে দে, এক এক দুইজন কথা কই। না, আমি ধরছি, কথা ক। আয়সা রে দে, আয়সা, আয়সা। মেয়ে ফার্স্ট, লেডিস ফার্স্ট। প্রধানমন্ত্রীর কাছে কথায় কি হয়েছে? তাও তাদের অগ্রাধিকার আছে। তোমরা তো শয়তান। তোমরা বৈষম্য দেখো কেন? বৈষম্য, বৈষম্য দেখতে নেই। একটারে ইয়া করে দাও। কারে দিছো? আহারে, আয়সা পয়সা নিয়ে গেছে গা। এরপরে কেউ কথা বলবা, বলো। একজন লেখছে জাকিয়া, স্যার আমরা জুমে কথা বলতে চাই, তোমাদের কথা শোনার জন্য তো আমি আছি। সালামু আলাইকুম। আর জাহিদ ভাই তো সব সময় আমাদের ভিডিওটা অন করে রিল্যাক্সে লিখতেছে আর ক্লাস করতেছে। ওয়েল ডান, ওয়েল ডান ব্রাদার। মোজাম্মেল ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া আপনারা যে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে আমাদেরকে যে হাইলাইটস গুলো দিচ্ছেন, তো এখান থেকে কি আমরা কিছুই হুবহু প্রশ্ন কমন পাবো না? কিছুই যেটা শুনি না আমি। আমার হ্যাঁ, পাবে না কেন? এইসব কোশ্চেন তোমার, ভাবছি একটু প্রীতির কথা কবা, ভালোবাসার কথা কবা, রোমান্টিক কথা কবা, হাইলাইটস দিয়ে কথা কবা। আরে যা পড়াইছি এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, তাই না? এই এই যা পড়াইছি, ওই তুমি বিসিএস পরীক্ষা দিতে গেলেও কমন পাবা, প্রাইমারি দিলেও কমন পাবা, নিবন্ধন দিলেও কমন পাবা, 10 থেকে। এটা তো, এটা কিছু হইলো তা ভালো লাগলো না। রোমান্টিক ভালোবাসার কথা কইবে না, মানে একটু প্রীতির কথা কইবে,
তাই না? শেষমেশ গিয়া ক্লাসের মধ্যে না, আমি আর কথা কবই না। স্যার কথা বলতে চাই। এ হুমায়রা, এ কথা বলতে চাই, ওর কথা বলার সুযোগ করে দাও। ইশরাত, ইশরাত, ইশরাত আছে, হাত তুলছে। ইশরাত আপু কথা বলো, আমি শুনতেছি। তোমাকে আনমিউট করা হয়েছে। কই? নীরব তো নীরব হয়েই আছে। ও নীরব হয়ে সুন্দর করে ক্লাসটা করছে, পুরো ক্লাস। বলো ভাইয়া বলো। বলো না, তুমি বলো না। হেই, বুঝছি। কিছু কইতে আছে? ও নীরব হয়ে থাক, কথা শোনা যায় না। আচ্ছা যাক, আজকে আর কথা বলবো না। আরেকদিন সময় করে আপনাদের সাথে আড্ডা হবে, মজা হবে, ভালোবাসার কথা হবে, না মানে ভালোবাসাময় ম্যাথের কথা হবে, পাশাপাশি অন্য কিছু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? স্যার হাত তুলছি কালকে, এখনো কথা কইতে পারি না। এ আয়েশা, আয়েশা রে দে তো, কালকে নাকি হাত তুলছে। আয়েশা রে দে একটু, আয়েশা। ও কালকে হাত তুলছে, ওর সাথে অল্লাহ একটু কথা কই। আয়েশার মনে হয় সব পয়সা গেছে হারায়া। ও এর তো খুঁজেই পাই না আমি। তুই চুপ হয়ে থাকো। খ্যাস লাগা, খ্যাস মার্কা কথা কাউকে। এই তুই কি দিবি না আনমিউট কইরা? ওই যে আয়েশা কথা বলতে চাইলো, পয়সা হারাই গেছে ওর। এই, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা টাটা, টাটা। কথা হবে পরবর্তী ভাষণে ইনশাআল্লাহ।